হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। এদিকে জাফর আর ওর ছেলে 20 মিনিট পরেই চলে আসে থানায়। শিবন্ত আকাশকে দেখে চিনে ফেলে। পুলিশ অফিসারকে এক বান্ডেল ডলার ধরিয়ে দেয়। এতে তো সে মহাখুশি হয়ে যায়। স্যার, একে নিয়ে কি করব? তুমি একটা কাজ করো। কি কাজ স্যার? আমি বলছি, ওই আমাকে যেরকম ভাবে মেরেছে আমি ওকে ঠিক সেরকম ভাবে মারবো। ওদের কথা শুনে আকাশ তো হাসতে থাকে, যদিও এই হাসির কারণ ওরা কেউই জানে না। তোকে মারবো আর তুই হাঁটছিস? ওকে দড়ি দিয়ে বেঁধে নে। হাবিলদার কয়েকজন মিলে আকাশকে দড়ি দিয়ে বাঁধতে যাবে, তখনই ওরা কিছু একটা শব্দ শুনতে পায়। ওরা ভালোভাবে শব্দটা শুনে বুঝতে পারে এটা হেলিকপ্টারের শব্দ। এখানে হেলিকপ্টার আসবে কই থেকে? মনে হচ্ছে কোনো ভিআইপি লোক এসেছে। আপনারা নিজেদের কাজ করেন, আমি ওনাদের সাথে কথা বলতে থাকি। পুলিশ অফিসার তো বের হয়। এদিকে কিছু লোক হেলিকপ্টার থেকে বের হয়ে ভিতরে চলে আসে আকাশের কাছে। জাফর আর ওর ছেলে দেখে অবাক হয়, কেননা সবার শরীরে কালো পোশাক পরা। কে তোমরা? ওরা কোনো জবাব দিল না। তালা ভেঙে ভিতরে ঢুকে আকাশকে নিয়ে বের হয়ে যায়। এইদিকে ওনাদের তো সবটা মাথার উপর দিয়ে গেল, কেননা কি করবে ওনারা বুঝতে পারছে না। এটা কি হলো? আমি তো সেটাই ভাবছি, এটা কি হলো। এইদিকে ডিসিকে খবর দেওয়া হলে উনি চলে আসে পুলিশ স্টেশনে। এসে সবাইকে অনেক কথাই শোনাতে থাকে। এখন তাহলে কি হবে? তবে যাই হোক, ওই ছেলেকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দিব না। এদিকে আকাশ তো নিজের মতো করে ওখান থেকে বাসে চলে আসে কয়েকদিন যেতে। আকাশ, সামনে তো আমার জন্মদিন, তা কি দিবে আমাকে? হুম। চিন্তা করো না, আমি তোমার জন্য অনেক কিছুই ভেবে রেখেছি। সত্যি? সত্যি। এরপর ওরা ভার্সিটিতে আসে, কিন্তু ওখানে ওরা 3 জন ছিল। প্রেমকে শুধু তোমরাই করো, আর কেউ কি করে না? তোমার আবার কি হলো তা তো বুঝলাম না। এভাবে রং ঢং করার কি আছে আমাদের সামনে? আমার বয়ফ্রেন্ড, আমি যা খুশি তাই করব, তাতে তোমাদের কি সেটাই তো বুঝলাম না। তাই বলে আমাদের দেখিয়ে করার কি আছে? আচ্ছা আকাশ, ওরা তোমাকে ছেড়ে কেন দিল? সত্যি তো আকাশ, তুমি এই কথাটা তো আমাকে বলনি। সব সত্যি জানতে হবে না। এইদিকে ওরা তো আড্ডা দিচ্ছে, তখন ওখানে জাফর ইকবাল আসে আর সাথে ওর কিছু লোক নিয়ে। এসে আকাশের আশেপাশে ওর লোকেদের দাঁড়াতে বলে। সবটা দেখার পর এখন পালাবে কোথায়? আশ্চর্য, আমি কেন পালাতে যাব? এই যে এতগুলো লোকজন দেখে তোর প্রাণের মায়ায় তো পালাবি। তাছাড়া প্রাণের মায়া তো সবাই করে। সেজন্য এখন বলছি, ভালো হয় এখান থেকে চলে যা, নয়তো জান নিয়ে বেঁচে ফিরতে পারবে না। তাই নাকি? তাহলে কি শুরু করে দিব? এত তাড়া কিসের? আগে সবাইকে তো সাইড করি। কি দরকার আমাদের কারণে শুধু শুধু এদের প্রাণ যাবার? ঠিক আছে, আর তোরা মারামারি কর। আমি গাড়িতে বসার 2 মিনিটে যেন ওকে মৃত দেখতে পাই। চিন্তা করবেন না বস, হয়ে যাবে। আপনি আরামে বসে থাকুন, আমরা ওকে মেরে আপনার কাছে আসতেছি। এদিকে ওদের মধ্যে মারামারি হতে থাকে। একে একে ওদের অনেক লোককে আকাশ মেরে ফেলে। শুধু কিছু লোকই বেঁচে আছে। সে এসে বস। কি হয়েছে? ওই ছেলেটাকে মারতে পেরেছিস? না বস, ওই উল্টো আমাদের সবাইকে মেরে ফেলেছে। শুধু এখন 3-4 জন বেঁচে আছে। কি? ওই ছেলেকে তো আমি এখনই দেখে নেব। এদিকে ওরা আকাশে মারামারি দেখতে থাকে। এরা তো অনেক বেশি অবাক হয়, কেননা এরা কখনো ভাবতে পারেনি আকাশ যে এরকমটা করতে পারে। সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। একটু পরে জাফর ইকবাল অনেক বড় একটা বন্দুক নিয়ে বের হয়। গুলি করতে থাকে, কিন্তু আকাশের শরীরে কোনো গুলি লাগেনি। উল্টো জাফর ইকবালকে গুলি করলে সে ওখানে বসে পড়ে। এদিকে ওদের মারার পর বাকিদের মধ্যে ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে। সত্যি আমি জানতামই না তুমি এত ভালো ফাইট করতে পারো। জানলে কি করতে? তোমাকে আমি আরো অনেক বেশি ভালোবাসতাম। ও তাই নাকি? ওরা কথা বলতে থাকে। এদিকে কিছু লোক জাফর ইকবালকে হসপিটালে নিয়ে যায়, আর এদিকে শিপন চলে আসে ভার্সিটিতে। এসে আকাশকে দেখতে পায়। এ কি তুই? আমি। তুই কি ভেবেছিস তুই আমার বাবাকে মেরে এত তাড়াতাড়ি বাঁচতে পারবি? তা হবে না। আগে আমি তোর প্রেমিকাকে মারবো, তারপর তোকে। এই বলে ইরাকে গুলি করে, কিন্তু আকাশ দৌড়ে এসে সেই গুলিটা আকাশ নিজের শরীরে নিয়ে নেয়। তা দেখে ইরা সহ বাকিরা তো অবাক। এইদিকে আকাশ আবার শিপনকে গুলি করে কয়েকটা।
যা শিপনের পায়ে লেগে ও নিজেও মাটিতে শুয়ে পড়ে। আর শিপনের ড্রাইভার ওকে নিয়ে হসপিটালে চলে যায়। এক কথায় ওরা বাবা ছেলে দুজনেই হসপিটালে। কিন্তু আপনারা তো আকাশের কথা ভুলেই গেলেন। এইদিকে ওরা তো কান্নাকাটি করে, আকাশকে নিয়ে অন্য হসপিটালে যায়, ডক্টর দেখতে থাকে। এইদিকে তোমার জন্য আকাশের আজকে এরকম অবস্থা। আমি কি করলাম? তোমরা আমাকে কেন দোষারোপ করছো? তোমাকে বাঁচাতে যদি আকাশ না আসতো তাহলে তো এরকম কোনো কিছুই হতো না। তাই বলে সব দোষ কি এখন শুধু আমারই? ওই তোরা চুপ করবি? দেখছিস এমনিতেই মেয়েটা কান্না করছে, তার উপর তোরা ওকে আরো বেশি দোষ দিচ্ছিস। তা কি করব? আজকে যদি আকাশের কিছু হয়ে যায় তাহলে কি হবে ভেবে দেখেছিস তো? ভাইয়ের কিছুই হবে না, এটা আমার বিশ্বাস। এদিকে ডক্টর তো দেখতে থাকে। মোটামুটি অপারেশন শেষ। দেখুন, ভয়ের কিছু নেই, 2-3 দিনে ঠিক হয়ে যাবে। তবে ব্যথা আর গা শুকাতে সময় লাগবে কয়েক সপ্তাহ। আপাতত আপনারা ওনাকে বাসায় নিয়ে যান। ধন্যবাদ ডক্টর। ওরা 2 দিন পর আকাশকে বাসায় নিয়ে আসে। তখন ইরাও সাথে করে আসে। তুমি এটা কেন করলে? আরে কাঁদছো কেন? আমি তো কোনো কিছুই করিনি। তুমি আমাকে বাঁচাতে কেন নিজের জীবনটা দিতে গেলে? আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে সব বিপদ থেকে বাঁচানো আমার কর্তব্য। তাই বলে নিজের জীবনটা এভাবে বিপদে ফেলে দিবে? দিব। তাও তোমাকে তো আমাকে বাঁচাতে হবে। এবার ইরা আনন্দে আকাশকে আরো জোরে জড়িয়ে ধরে। তখন একটু ব্যথা পায় আকাশ। আও সরি, আমি বুঝতে পারিনি। এইদিকে মোটামুটি 1 মাস চলে যায়। আকাশ এখন সুস্থ, সেজন্য আচ্ছা আকাশ তো সুস্থ এখন, তাই আমরা একটা পার্টি দেবো, কি বলিস তোরা? মন্দ হয় না, কিন্তু আমিও তো থাকতে পারবো না। তুমি না থাকলে পার্টি হবে কি করে? চিন্তা করো না, আমি না থাকলেও সমস্যা নেই, বাকিরা তো আছে। তুমি যখন বলছো তখন তো আর কিছু বলার নেই। 2 দিন পর ওরা পার্টি করে। তবে এই পার্টি শেষ করে ওরা বাসায় চলে আসে। এদিকে বাসায় ফিরে আকাশ ইরাকে কল দেয়নি, কেননা আকাশ তখন সেন্সে ছিল না। কেননা পার্টিতে এমন কিছু একটা হয়েছিল যা জানার পর ইরা নিজ থেকে আকাশের জীবন থেকে সরে যায়। কেন সরে গিয়েছে তা আপনারা সামনে জানতে পারবেন। আর কেউ যদি সিজন 1 পড়ে না থাকেন তাহলে পড়ে নেবেন, কেননা সিজন 1 না পড়লে গল্পের অনেক কাহিনী আপনার বুঝতে পারবেন না। তাহলে এখন চলুন কাহিনীতে ফিরে যায়। কয়েকদিন পর ওদের পরীক্ষা শুরু হয়। আবার 1 মাস যাওয়ার পর তা শেষ হয়। তবে এই 1 মাস ওদের তেমন কোনো কথা হয়নি। পরীক্ষার শেষ দিনে আকাশ যখন ইরার সাথে দেখা করতে আসে তখন ইরা আকাশকে 2টা থাপ্পড় মারে। এতে আকাশ তো অবাক হয়, সাথে সাথীও। তবে সে তো আর ঋতু তেমন একটা অবাক হয়নি, কেননা সবই ওদের জানা। তোমার সাথে আমার সব সম্পর্ক এখানেই শেষ। আমার অপরাধটা কি? তোমার কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার, যে তোমার মতো ছেলেকে আমি ভালোবেসেছি। ইরা কি করেছে আমার ভাই? তোমার ভাই কি করেছে তা আমি বলতে বাধ্য নই। আর আকাশ, তোমার সাথে আমার সব সম্পর্ক এখানেই শেষ। তুমি কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। এই বলে ইরা তো চলে যায়। এইদিকে সাথী আর আকাশ কোনো কিছু বুঝতে পারছে না, কেন এরকমটা হলো, কি কারণে হলো। ওই দিন আকাশ চলে আসে বাসায়। পরীক্ষা তো শেষ, আমি তাহলে দেশে ফিরে যাব। তুই কি যাবি? তুই দেশে গিয়ে ঈশাকে সাথে করে নিয়ে আয়, তারপর আমি ওর সাথে যাব। তাছাড়া ইরা এরকমটা কেন করলো কিছুই তো বুঝতে পারলাম না। সে যাক গিয়ে, এখন যা হওয়ার হয়েছে, আমি তাহলে যাই। এদিকে আকাশ ওর খালার সাথে কথা বলে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে ইরা ও নিজের দেশে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে আপনারা যারা সিজন 1 পড়েছেন তাই গল্পটার কাহিনী বুঝতে পারবেন। যারা বুঝতে পারেননি তারা ওই পর্বগুলো পড়ে নিন। তবে একটা কথা, সিজন 1 এর মধ্যে আকাশ যে ইরার জন্য গুলি খেয়েছিল তা আপনারা সিজন 2 এর মধ্যে জানতে পেরেছেন। এক কথায় এই গল্পটা অনেক গোলকধাঁধা। গল্পটার কোনো কাহিনী আপনি যদি মিস করে বসেন তাহলে কিন্তু অনেক কিছুই আপনার বুঝে আসবে না। সেজন্য সিজন 3 নিয়ে খুব শীঘ্রই নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। আর সিজন 3 এর মধ্যে আপনার পুরো গল্পের কাহিনী সবটা জানতে পারবেন। ইরা কেন আকাশকে ছেড়ে চলে গেল, জাফর আর শিপনের বাকি কাহিনী আর আকাশের অতীত এখানেই মোটামুটি শেষ করলাম। এখন আমরা চলে যাব সিজন 1 এর শেষ যেখানে করেছি ঠিক সেখান থেকে। তাহলে বন্ধুরা সিজন 3 এর জন্য অপেক্ষা করুন পুরো গল্পটা বুঝতে। ধন্যবাদ সবাইকে এতদিন পাশে থেকে সাপোর্ট করার জন্য। আকাশকে বাড়িতে নিয়ে আসে তখন। ভাইয়া, ডাক্তারের মুখে কি শুনলাম?
তা আমি কি করে বলবো? তুই কি শুনেছিস? দেখ আকাশ, আমার সত্যিটা জানতে চাই। আমিও জানতে চাই। কোন সত্যিটা খালা? এইদিকে খালা শব্দটা শুনে সবাই অবাক হয়ে সামনের দিকে তাকায়, কেননা সাথীকে এখানে দেখবে তা তো ওরা কেউ ভাবতেও পারেনি। পরিবারের সবাই এতটাই খুশি হয় যে আকাশকে যে কিছু জিজ্ঞেস করেছে তাই ওনারা ভুলে গেছে। সাথী আপু, তুমি এখানে, তাও এত বছর পর? আমার তো বিশ্বাসই করতে পারছি না। চলে এলাম দেখতে তোকে। তাছাড়া আকাশ ভাইয়ের সাথে তো আসতে চেয়েছিলাম, কিন্তু তা তো পারলাম না। তা কোনো খবর না দিয়ে হঠাৎ চলে এলি? তা আগে জানালে তো সবই করতে, কিন্তু সারপ্রাইজ তো আর দিতে পারতাম না তখন। তাই বলে এইভাবে চলে আসবে? কিছু করার নেই। তাছাড়া ঈশা, চল আমি ফ্রেশ হতে যাব, এরপর গল্প করব। চলো। ওরা তো চলে যায়। এদিকে ইরা রুমে বসে আছে। তখনই আকাশের কথা ওর মনে পড়ে, আর তখনই কিরে, এত মন খারাপ কেন? আচ্ছা ইরা, তুই কি আকাশকে আগে থেকে চিনতি? হঠাৎ এইসব প্রশ্ন? মনে হলো। তাছাড়া তুই আগে যে ভার্সিটিতে পড়তিস সেখানে আর তো পড়বি না। হ্যাঁ, সেই জন্য একেবারে নিজের দেশে চলে এসেছি। তা একটা কথা শুনলাম। কি কথা? তোর সাথে কি আকাশের আগেই পরিচয় ছিল? হঠাৎ এই প্রশ্ন? আমার থেকে মনে হলো তোরা আগে থেকে একজন আরেকজনকে চিনিস। আমিও বিষয়টা খেয়াল করছি। আরে তেমন কিছু না। তাহলে আকাশের গুলি লেগেছে বলে তুই কেন কাঁদবি? সে তো আমাকে বাঁচাতে এসে নিজের ক্ষতি করেছে, তাহলে তার জন্য একটু তো চোখের পানি বের হবেই। এটা কি স্বাভাবিক না? এটাও ঠিক কথা। তাহলে এখন উপায় কি? কোনো উপায় দেখতে হবে না। কাল সকালে আমরা আকাশকে দেখার জন্য ওর বাড়িতে যাব, আর তোরাও যাবি আমার সাথে। ঠিক আছে, যাব। আমার কাজ আছে, আমাকে এখন যেতে হবে একটা জায়গায়। ঠিক আছে, সাবধানে যাবি। এদিকে ইরাও যেমন যায়, আকাশও ওর কাজ করার জন্য বেরিয়ে পড়ে। 1 ঘন্টা পর। হ্যাঁ, আপনি এসেছেন? এসেছি। এখন বলো, এই দিকের খবর কি? এখানে তো সবাই ঠিক আছে। যাক, ভালো। এখন চলো আমরা দুইজন আর বাকিরা মিলে অ্যাটাক দেওয়া শুরু করি। তাহলে চলুন শুরু করি। এরা তো অ্যাটাক দেওয়া শুরু করে। অন্যদিকে আবির আর একে তো বসে আছে, কেননা ওদের কাজ আছে। একটা ব্যাংকে আজকে ওরা দুজন মিলে ফুল সিকিউরিটি দিতে হবে। ওই ব্যাংকে আজকে কিছু লোক হ্যাক করার জন্য চেষ্টা করবে, আর সেটা একে আর আবিরকে তার রক্ষা করতে হবে। এইদিকে ওরা কাজ করতে থাকে রাত ধরে। স্যার, এখন কি করব? কেন, কি হয়েছে? ওরা আমাদেরকে হ্যাক করা শুরু করে দিয়েছে। তাহলে বসে না থেকে তুমিও ওদের হ্যাক করা শুরু করো। তবে একটা কথা, এই ব্যাংক থেকে $1 যেন নিতে না পারে। কিন্তু কিভাবে? হাইব্রিড নেটওয়ার্ক ইউজ করো। যদিও ওটা পুরনো, তবে এখনো ভালো কাজ করে ওটা। কিন্তু এটার কাজ তো আমি এখনো করিনি বা শেখাও হয়নি। তাহলে তুমি সরো, আমি কাজ করছি। তুমি শুধু খেয়াল রাখবে কিভাবে ওদের কাজ করা থেকে বিরত রাখা যায়। ওকে স্যার। একে তো কাজ করতে থাকে, এদিকে নীলাশা আর টানুও কাজ করতে থাকে। তবে ওরা দুজন কিন্তু একের বিরুদ্ধে কাজ করছে না, ওরা ওদের পক্ষ হয়ে কাজ করে। তবে ওরা আলাদা আলাদা ভাবে। নীলাশা কাজ করে ছোট ছোট ব্যাংক নিয়ে, কিন্তু একে কাজ করে বড় বড় সব ব্যাংক নিয়ে। এইদিকে বস, ওরা তো বারবার আমাদের কাজে ব্যাঘাত করে যাচ্ছে। ওরা কারা? তা তো জানি না, কিন্তু ওদের সাথে আমরা পেরে উঠবো না। তুই সর, আমি দেখছি ব্যাপারটা। ছেলেটি এবার কাজ করতে থাকে। এদিকে আবির ওদের বারবার ভাইরাস দিতে থাকে। এতে ছেলেটি অনেক বিরক্ত হয়ে যায়। এদের সাথে আমরা পেরে উঠবো না। কেন স্যার, কি হয়েছে? এদের হ্যাক করা নিজেদের বিপদ ডেকে আনা একই কথা। তাহলে কি আর হ্যাক করবেন না? না, আমরা ওদের সাথে পেরে উঠবো না। সে 2 ঘন্টা ধরেও কোনো কিছু করতে পারেনি, সেজন্য শুধু শুধু সময় নষ্ট করে কাজ নেই। ওরা তো হ্যাকিং বন্ধ করে দেয়। এদিকে আকাশও আর হ্যাক করছে না। এদিকে ওরা কিছুক্ষণ পর নীলাশাকে মেসেজ করে। কি ব্যাপার ম্যাডাম, কি করেন? কাজ করছি, কাজ করতে দেন। কি বলেন? এত রাতে আবার কিসের কাজ করেন? মনে হচ্ছে আপনি কিছুই জানেন না। ও, তা আপনিও এই কাজে? কি করব, হেড অফিস থেকে বলেছে, সেই জন্য আসতে হয়েছে। আর একটু পরেই চলে যাব আবার। কাজ কি শেষ? কাজ তো শেষ। যাদের দায়িত্ব দিয়েছে ওইগুলো ছোটোখাটো ব্যাংক ছিল, আর ওদের হ্যাক করা মানুষও তেমন প্রফেশনাল না, সেই জন্য কষ্ট হয়নি। যাক, ভালোই তো। তা আপনার কি খবর?
হুম হুম, আপনার তো বড় বড় সব ব্যাংকের কাজ। আমারও কাজ শেষ। ভালো থাকবেন, আমি গেলাম। নীলাশা তো চলে যায়। এদিকে একে এবার আরও অনেকগুলো ব্যাংক নিয়ে কাজ করতে থাকে। সেজন্য কখন যে সকাল হয়ে গেছে তা ওরা নিজেরাও বুঝতে পারেনি। এদিকে সকাল 11টায় ইরা ওর বান্ধবীদের নিয়ে আসে। কলিং বেল চাপতেই ঈশা এসে দরজা খুলে দেয়। দরজা খুলে ইরাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। কি ব্যাপার তোর সবাই এত সকাল সকাল? চলে এলাম তোর ভাইকে দেখার জন্য। ব্যাপারটা কি বলতো, একেবারে চলে আসলে তাড়াতাড়ি করে। আরে তেমন কোনো কিছু হয়নি। তুই কি সব কথা এখানেই বলবি নাকি ভিতরেও আমাদের আসতে দিবি? ও হ্যাঁ, আচ্ছা তোরা আমার রুমে বস, আমি খাবার নিয়ে আসছি। ওরা তো রুমে চলে যায়। রুমে এসে বাকিরা বসে গল্প করতে থাকে। তোরা বস, আমি একটু আকাশের রুমে যাচ্ছি। তুই কেন ওই রুমে যাবি? কাজ আছে একটু। তাছাড়া একটা ছেলে আমাকে বাঁচাতে নিজে গুলি খেয়েছে, সেই ছেলেকে তো দেখতে আসতেই পারি। আমরাও আসবো তোর সাথে। তোরা কেন আসবি? বারে, তুই ওই রুমে কি কি করিস তা তো আমাদের দেখতে হবে। তোরা যা ভাবছিস তেমন কিছুই হবে না। আমরা তো তেমন কিছুই ভাবিনি। ভাবতে কতক্ষণ? তোদের মাথায় তো সব সময় আজে বাজে সব চিন্তা থাকে, সব সময়। হয়েছে, এখন তুই আমাদের নিয়ে চল। ওরা তিনজন মিলে রুমে যেতে থাকে আকাশের রুমের দিকে। কিন্তু ওরা ওখানে এসে দেখে কেউ একজন শুয়ে আছে। সেজন্য ওরা খাটের পাশে এসে বসে থাকে। এইদিকে কি ব্যাপার আকাশ, এভাবে কেন শুয়ে আছো? কেন, কি হয়েছে? তা এভাবে শুয়ে থাকবে না তো কোনভাবে শুয়ে থাকবে? আরে অনেকটা মেয়েদের মতো করে শুয়ে আছে। তোদের চোখ কি গেছে? ভালো করে দেখ, হয়তো ঠান্ডা লাগছে বলে এরকম করে শুয়ে আছে। তা হতেও পারে। আচ্ছা, ওকে জাগানো এখন ঠিক হবে না। না, তাহলে কি চলে যাবি? বসে থাকি কিছুক্ষণ। এদিকে ঈশা আসে নাস্তা নিয়ে। তখন রুমের কাউকে ঠিক মতো দেখতে পায় না, কিন্তু পাশের রুম থেকে আওয়াজ শুনে ওখানে আসে। কিরে, তোরা এই রুমে কেন? এসেছি তো তোর ভাইয়াকে দেখার জন্য। কেন? আচ্ছা, আরাফের কি খবর? তা তো জানি না, অনেক দিন হলো যোগাযোগ হয়নি। খাবে চল। কথাটি শুনে কেউ একজন বিছানা থেকে লাফ দিয়ে উঠে। তখনই ওরা তাকিয়ে দেখে একটা মেয়ে বিছানা থেকে উঠছে। বিছানা থেকে উঠতেই এরা তো অবাক হয় বেশি, কেননা সাথী যে এখানে থাকবে তা তো কল্পনার বাইরে। দুজনই চমকে ওঠে। ইরা আপু, তুমি এখানে? সাথী, তুই কি ইরাকে আগে থেকে চিনতি? আরে চিনবো না, আমরা তো একই ভার্সিটিতে পড়তাম। ইরা, তুমি তো আমাকে আগে বলোনি। ইরা, কথা কি সত্যি? চুপ করে থাকিস না, বলবি তো কিছু। এরা তো চুপ করে আছে, কোনো কিছু বলছে না। সাথী, তোমার সাথে আমি আলাদাভাবে কথা বলবো, তারপর ওদের প্রশ্নের উত্তর দিব। সেজন্য তোমরা সবাই বাহিরে যাও। আমাদের সামনে বললে সমস্যা কোথায়? সমস্যা আছে, আমি আগে সাথীর সাথে কথা বলবো, তারপর তোদের প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে, যা তাহলে। এদিকে ওরা বের হলে কথা শুরু করে দেয়। সাথী, তুই এখানে কেন? কেন, আমি কি আসতে পারি না? পারিস, কিন্তু এখন কেন আসলি? তার আগে এটা বল, তুই কি করে ঈশার ভার্সিটিতে ভর্তি হলি? আমি কি সব একসাথে ভেবে রেখেছি নাকি? তাছাড়া সবই হয়েছে, তা কি আগে ভেবে রেখেছি নাকি? তুই ভাইয়াকে কেন ওই দিন থাপ্পড় মেরে চলে গিয়েছিলি, তা কি বলবি? তা বলা যাবে না। কেন বলবি না? সবটা জানতে হবে না, তবে একটা কথা, ওই দেশের কোনো কাহিনী যেন এখানকার কেউ যেন না জানে। তা ভাইয়ার গুলি লেগেছে কি করে? আমার জন্য হয়েছে। তোর জন্য মানে? এরা এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পর, কি, তোর জন্য ভাইয়া আবারও গুলি খেয়েছে? কিন্তু আমি তো কোনো দোষ করিনি। ভাইয়া তোমার জন্য 2 বার গুলি খেলো, তা তুমি ভাইয়াকে কি মেনে নিয়েছো আবার? আমি এখনো ওকে মানতে পারিনি। কিন্তু কেন? ভাইয়া কি তোর সাথে চিট করছে নাকি অন্য কোনো কিছু করেছে যার জন্য তুই এরকম করছিস? আমার সাথে করলে তো বেঁচেই যেতাম, করলো তো আরেকজনের সাথে। মানে কি ইরা, কার সাথে কি করেছে? সবটা জানতে হবে না, এখন আমি যেটা বলি সেটা ভালো করে শোন।
কি কথা বল। তোর সাথে যে আমার পরিচয় আগে থেকে তা যেন ওরা না জানে, মানে আমাদের দুজনের সম্পর্ক, মানে ওই দিনগুলোর কথা যেন কেউ না জানে। ঠিক আছে, জানবে না। তবে তুই ভাইয়ার সাথে এরকমটা না করলেও পারতি। তোর জন্য ভাইয়া নিজের জীবন বারবার বাজি রাখছে, আর এতেও তোর কি মনে হয় ভাইয়া তোকে ঠকিয়েছে? তুই কি দেখেছিস ওই দিন তা কি বলবি? যে দৃশ্য দেখেছি তা দেখার পরে তো আমি তোকে কিভাবে বলবো তা ভাবছি। তুই নতুন করে আবার সবটা শুরু করতে কি পারবি না? পারবো না। আচ্ছা, তুই যতদিন কারণ না বলবি ততদিন তো আমি এর সমাধান করতে পারবো না। যখন আমার মনে হবে তখনই বলবো। আচ্ছা এবার চল, বাকিরা তো নয়তো ভাববে আমরা কি নিয়ে এত কথা বলছি। এরা কথা বলতে থাকে। এদিকে ওরা রুমে আসলে বাকিরা তো জিজ্ঞেস করতে থাকে, কিন্তু ওরা এমনভাবে কথা বলছে মনে হয় ওরা এর আগে আর কেউ কাউকে দেখেনি। এদিকে বাকিরা তো কোনো কিছু বুঝতে পারছে না। তখনই ঈশার মনে উঠল, ভালো কথা, ভাইয়ার কথা। সত্যি আমার তো আকাশের কথা খেয়ালই নেই। জানি না ভাইয়া কোথায়। এখন তো মনে হচ্ছে ভাইয়ার রাতে বাসায়ও ফিরবে না। বাসায় না ফিরলে আবার কোথায় গিয়েছে? তা ওনাকে একটা কল দিয়ে দেখ। সেটাই ভালো হবে। এইদিকে কল দিয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজই হচ্ছে না। কল তো ধরছে না। আমার কলও ধরছে না। আচ্ছা ভাইয়ের কোনো বিপদ হলো না তো? এগুলো কি বলছিস তুই? বিপদ কেন হবে? আচ্ছা আমি ব্যাপারটা দেখছি। এই বলে এরা কাউকে কল দেয়। 5 মিনিট পরে আকাশ তো রাস্তায় আছে। রাস্তায় কেন থাকবে? কিছু কি হয়েছে? কিছু হয়নি, বাসার দিকে আসছে। তাহলে তো ভালোই, ভাইয়া আসলে বাকি কথা হবে। তার সাথে তোকে কিন্তু কয়েক মাস ধরে থাকতে হবে এখানে। তা আমি এখানে থাকলে তো সারাক্ষণ বাসায় বোরিং হয়ে যাব। আরে বোরিং কেন হবে, আমাদের সাথে ভার্সিটিতে যাবে, আড্ডা দিবে। তাহলে তো ভালোই হবে। এইদিকে রাস্তায় আকাশে দেখা হয় ভিলেনের সাথে। কি ব্যাপার, তোমরা কারা? তা একটু পরে জানতে পারবি, আগে একটু কথা বলে নি। এই বলে ফোন বের করে কল দেয়। কি হয়েছে বল। ওকে খুঁজে পেয়েছি, এখন কি করতে হবে তা শুধু বলেন। ওকে মারার পর কল দিবি। ওকে বস, বাকি তথ্য পরে জানাচ্ছি। তোর কথা কি শেষ হয়েছে নাকি বাকি আছে? কথা তো শেষ, শুধু এখন আরও কিছু কথা বাকি আছে। কি কথা? আরে শেষ তো করতে দিবে। আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকবো নাকি? তাহলে তুই কি করবি, তা আমি কি করে বলবো? আচ্ছা তুই কথা বল, ততক্ষণে আমি ওদের দেখতে থাকি। ঠিক আছে দেখ। ভিলেন তো কথা বলতে থাকে, এদিকে আকাশ বাকিদের মারতে থাকে। তবে এবার হাত দিয়ে নয়, সরাসরি গুলি করে মেরে ফেলে। ভিলেন তো কথা শেষ করে তাকিয়ে দেখে সবাই গুলি খেয়ে মারা গেছে। এতে ভিলেন তো অনেক ভয় পায়। এগুলো হলো কখন? যখন তুই মোবাইল কথা বলায় ব্যস্ত ছিলি। প্লিজ আমাকে ছেড়ে দে। আমি তোকে ধরে রাখলাম কখন? আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আপনার সামনে আসবো না। এত ভয় পাচ্ছিস কেন? তোকে আমি মারবো না। তোকে কেন মারবো না সেটা এখন বলবো না, যদি কখনো দেখা হয় তখন বলবো। তাহলে কি আমাকে ছেড়ে দিবেন? হ্যাঁ দিব, তবে তোর বসকে বলবি এরপর থেকে যদি আমার আশেপাশে তাকে পাই তাহলে একবার তো এক চোখ নষ্ট করেছি, এবার পুরোটা করব নষ্ট। ঠিক আছে বলবো। মিলন চলে যায়, আকাশও যেতে থাকে বাসায়। আপনাদের তো বলাই হয়নি কিভাবে ডেভিল নিজের চোখ হারালো। তাহলে চলো 1 বছর আগের সামান্য কিছু কাহিনী আমরা জেনে আসি। কেননা এখন না বলে পরে আর বলার সময়ও পাবো না, আর না বলে আপনারাও জানতে পারবেন না। তাহলে একটু সময় নিয়ে হলো ব্যাপারটা জেনে আসি। আকাশকে যতটা আপনারা সাধারণ ভাবছেন, আসলে আকাশ কিন্তু ততটা সাধারণ না। তা এখন আপনারা একটা ডেমোর মাধ্যমে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করি। 1 বছর আগে আকাশ আর আবির একটা মিশনে ছিল, কিন্তু সেই মিশন সম্পর্কে আপনারা জানতে পারবেন এখন। তবে এই মিশনে আকাশের পরিচয়টা গোপন করা হবে। রাতের বেলায় আকাশ আর আবিরকে ডেকে পাঠানো হয়। আমাকে ডেকেছেন? শুধু তোমাকে না, আবিরকেও ডেকেছি আমি। কেন স্যার, কিছু কি হয়েছে? হয়েছে, সেই জন্য তুমি আবির আর সাথে কিছু লোক নিয়ে যাবে। তা না হয় নিলাম, কিন্তু কোথায় যেতে হবে আমাদের? এই তো একটা দ্বীপে। এরপর একটা দ্বীপের নাম বলে। নাম শুনে বাকিরা একটু ভয় পেল, আকাশ শুধু শুনে যাচ্ছে। চিন্তা করবেন না, হয়ে যাবে। কোনো ইনফরমেশন বা ম্যাপ ছাড়া কিভাবে আমরা ওই দ্বীপে টিকে থাকবো তা তো বলবেন। তা নিয়ে তোমাদের ভাবতে হবে না,
আকাশ সবটা চেনে। স্যার, আকাশ আবার কবে ওই দ্বীপে গেল? অনেক লম্বা সময় পাবে, যেতে যেতে শুনে নিও বাকি কাহিনী। আকাশ, তুই তো কিছু বল। যাবার সময় বলবো। এখন আমি যা যা লিস্ট দেব সেগুলো তাড়াতাড়ি ম্যানেজ করার ব্যবস্থা করো। তুমি লিস্ট আমাকে দাও, আমি ব্যবস্থা করছি। স্যার, আমার একটা শর্ত থাকবে। কি শর্ত? আমি একবার ওই দ্বীপে গেলে আপনার আর কোনো কথা শুনবো না। এক কথায় আমি আমার মতো করে সবটা করে নেব। আকাশ, তা কি করে সম্ভব? তাহলে আর আমি যাব না। দেখো, এমন করো না। তুমি ছাড়া আর কেউ নেই এই দ্বীপের সম্পর্কে, তেমন কিছুই জানে না। সেজন্য তোমাকে যে যেতে হবে। ঠিক আছে, তবে আমাকে বেশি অর্ডার করা যাবে না। ঠিক আছে, তাই হবে। এদিকে একদিন পর সবকিছু নিয়ে বেরিয়ে পড়ে। তখন আবির প্রশ্ন করে, আচ্ছা, তুই আগে ওই দ্বীপে কেন গেলি বলতো? গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়েছিলাম। গার্লফ্রেন্ডকে তো বাসায় আনতে পারতি, তাহলে তুই ওই দ্বীপে? তুই কি ঠিক আছিস নাকি মাথাটা গেছে তোর? আমার মাথায় তো কিছুই হয়নি। তাছাড়া স্যারই তো বললো তোকে জিজ্ঞেস করে নিতে। তোকে কি জানতেই হবে? আরে, বললে তো ভালোই হয়। তাহলে শোন, 2 মাস আগে কে বা কারা যেন ঈশাকে কিডন্যাপ করে নিয়ে আসে। কি বলি? এই কাহিনী কবে হলো? আর কে নিয়ে যাবে? ওকে নিয়ে গিয়েছিল আমার জন্য। যারা কিডন্যাপ করেছে তারা কি জানতো তুই আর ঈশা ভাই বোন? ওরা জানতো না, ওরা শুধু আমাকে চিনতো। একবার ঈশার জন্মদিন পালন করার সময় ও একটা ছবি আপলোড করেছিল। ওই ছবিতে আমিও ছিলাম। সেজন্য ওরা ঈশাকে কিডন্যাপ করেছিল। তারপর আমি ওকে বাঁচাতে ওই দ্বীপে যাই। তা ওরা কি তোকে বলেছিল ওরা এই দ্বীপে ছিল? ওরা তো বলেনি। তাহলে তুই জানলি কি করে? আমার পরিবারের সবার হাতে একটা করে রিং আছে। ওই রিং ট্র্যাকার আছে। ওই ট্র্যাকারের মাধ্যমে আমি জানতাম এরকম কিছু হবে। সেজন্য আগেই আমি এরকমটা করেছি, যেন সবটা আগে থেকে সামলে রাখতে পারি। সত্যি বন্ধু, তোর মাথায় অনেক বুদ্ধি। বুদ্ধি আছে বলে আমি আমার জায়গায় আছি, আর তুই তোর জায়গায়। সেটাও তো ঠিক। তা এরপর ওই ভিলেনকে কি খুঁজে পেলি? আমি যখন এসেছি তখন তো কেউ ছিল না। তাও মোটামুটি 15 জন ছিল। ওদের মেরে পাহাড় থেকে ফেলে দিয়েছি, আর সব তথ্য আমি মুছে দিয়েছি। এক কথায় ওখানে যে কিছু হয়েছিল তা কেউ জানবে না কখনো। এটা তো ভালো করলে। তা এসে কি তোর আসল পরিচয় জানে? ঈশা কিছু জানে না, কারণ ঈশার তখন জ্ঞান ছিল না। যাক, তাহলে তো ভালোই হলো। ভালো। এখন তোমরা প্ল্যান শুনতে থাকো, কেননা ওই দ্বীপ একটা গোলকধাঁধার মতো। আমি তো ঈশার ট্রেকিং পথ ধরে গিয়েছিলাম, সেজন্য আমার কাছে সহজই ছিল। কিন্তু তোমরা সাবধানে থাকবে। ঠিক আছে, তাই হবে। ওদের সবটা বলতে থাকে। সবটা শোনার পর যদি এর বাইরে কোনো কিছু হয়? যাই হোক, তোমরা আমার প্ল্যান অনুযায়ী সবটা করবে। তাই হবে, কিন্তু আমরা ঢুকবো কি করে? আমরা আগে ল্যান্ড করি, তারপর বলছি। তাছাড়া ল্যান্ড করার আগে আমি বলে দিব কোন জায়গায় আমাদের নামতে হবে। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পর ওরা ওই দ্বীপের কাছে চলে আসে। ওখান থেকে ওরা নামার আগে আকাশ ওদের জায়গাগুলো দেখিয়ে দেয় কোথায় নামতে হবে। এরপর ওরা একসাথে সবাই ঝাঁপ দেয় এক এক করে। কিছুক্ষণ পর ওরা একটা খালি জায়গায় এসে নামে সবাই। তোমরা 3 জন এই রাস্তা ধরে উপরে উঠবে। কিন্তু স্যারের উপরে বলতে কতটা উপরে? বেশি না, 50 ফুট উপরে উঠলে হাতের ডান পাশে একটা কালো দরজা থাকবে। ওটা বোমা দিয়ে ব্লাস্ট করে ভেতরে ঢুকবে। তবে একটা কথা, এই সবটা করব সবাই একই সাথে, সেজন্য সবাই জায়গা মতো এসে দাঁড়াবে। ঠিক আছে, তাই হবে। ওরা আস্তে আস্তে সবাই এক এক করে চলে আসে দরজার সামনে। এরপর আকাশের কথা মতো ওরা বোমা দিয়ে দরজা ব্লাস্ট করে ভিতরে ঢুকে যায়। এরপর একে একে আকাশের কথা মতো ওরা কাজ করতে থাকে। এতে ডেভিলের অনেক লোক মারা যায়, তবে কমান্ডো 2 জন গুলি খেয়ে আহত হয়ে যায়। তবে এখন তাদের মূল টার্গেট তো ডেভিলকে মারার। স্যার, এখন কি করব? আমাদের তো 2 জন আহত হয়ে গেল। ওদের 2 জনকে সেভ করো তোমরা, আর বাকিরা আসো আমার সাথে। তোমরা 2 জন ওদের নিয়ে নিচে যাও। ঠিক আছে স্যার। ওরা তো বাকি 2 জনকে নিয়ে নিচে নেমে যায়। এদিকে আকাশ বাকিদের নিয়ে এক এক করে যেতে থাকে। অনেক খোঁজার পর ওরা ডেভিল আর ভিলেনকে সামনে পায়। তবে ওদের সাথে আরও কিছু লোক ছিল। একটু পর তোদের আমি এর আগেও অনেকবার সাবধান করেছিলাম, কিন্তু তাও তোরা আমার কথা শুনলি না। তুই কে রে যে তোর কথা শুনতে হবে? সেটাই তো, তোর মতো ছেলেকে আমার বস ভয় পায় না।
ও তাই নাকি? তাহলে চল তোর বসের সাথে একটু মারামারি হয়ে যাক। বস, তাহলে আপনি ওর সাথে মারামারি করুন, আমি সাইডে এসে দাঁড়াই। একটু পর শুরু হয় ডেভিল আর আকাশের মধ্যে মারামারি। একে একে ওরা দুজন মার খেতে থাকে। এদিকে আবির ও ভিলেনকে মারতে থাকে। আকাশ ডেভিলকে মারতে মারতে ঘুষি মেরে ডেভিলের একটা চোখ নষ্ট করে ফেলে। আমার চোখ। কি হয়েছে বস? আমার চোখ নষ্ট হয়ে গেছে, আমি তো তাকাতে পাচ্ছি না। ভিলেন তো ডেভিলের কাছে যেতেও পারছে না, কেননা আকাশ তো ভিলেনকে মারতে ব্যস্ত। একে একে অনেকটা সময় হয়ে যাওয়ার পরে আকাশের স্যার কল দেয়। আকাশ, তুমি এই মিশন ক্যান্সেল করে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসো। তা সম্ভব না। কেন সম্ভব না? তুমি জানো না ডেভিলের ক্ষতি করলে আমাদের উপর অনেক প্রেসার পড়বে। সে যাই হোক, আমি টেবিলকে ছাড়বো না। আমার কথার অবাধ্য হলে কি হবে বুঝতে পারছো তো? যা খুশি করেন, আমি তো আমার কাজটা করেই ছাড়বো। স্যার শত বলেও কাজ হয়নি। ওখানে দ্বীপ কিছুটা ভেঙে পড়ে। এতে ভিলেন ডেভিলকে নিয়ে পালিয়ে যায় ওখান থেকে, তাও ওদের কিছু সিক্রেট রুম দিয়ে। তা আকাশ আবির আর বাকিরা বুঝতে পারেনি। এদিকে আকাশ সহ বাকিরা ওখান থেকে পালিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না, কেননা নয়তো ওরা মাটির নিচে চাপা পড়ে যেত। এইদিকে ভিলেন তার বসকে নিয়ে চিকিৎসা করাতে থাকে, আর আকাশ বাকিদের নিয়ে চলে আসে অফিসে। অফিসে আসার পরে ডেভিল কোথায়? অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম। যদি আপনি কল না করতেন তাহলে এত কিছু হতো না। যাও, এখন তুমি কাজ করো। আমি চাকরি ছেড়ে দিলাম। কি বলছো এসব? আমি ঠিকই বলছি। আমি তাহলে চলি। স্যার, আমিও চাকরি ছেড়ে দিলাম। তুমি কেন চাকরি ছাড়বে? যেখানে আকাশ স্যার থাকবে না সেখানে আমি থেকে কি করব? এই বলে ওরা দুজনে চলে আসে। ওদের স্যার শত বলেও আর কাজ হয়নি। আপাতত আপনারা বুঝতে তো পেরেছেন ডেভিলের চোখ অন্ধ হলো কি করে। তাহলে এভাবে অতীত থেকে ফিরে বর্তমানে আসি। তবে একটা কথা, গল্পের কাহিনী কিন্তু শেষ না, কেননা আস্তে আস্তে এক এক করে সব কাহিনী এখন প্রকাশ পাবে। চলুন বাস্তবে ফিরে যাই। বর্তমান আকাশ গাড়ি নিয়ে বাসার সামনে ওদের সবাইকে দেখে অবাক হয়, আর সাথী দেখে আরও বেশি অবাক হয়। কি তুই এখানে কখন এলি? এই তো কয়েক ঘন্টা হলো। তা আমি এখানে এসে যা কিছু শুনলাম তা কি ঠিক শুনেছি? কি শুনেছিস তুই? তা পরে বলবো, আগে তোর রুমে চল, অনেক কথা আছে বলার। ঠিক আছে চল। আকাশ গাড়ি নিয়ে বাসার সামনে এসে ওদের সবাইকে দেখে অবাক হয়। এইগুলো কি? কোনগুলো? এরা এখানে কেন? এরা তো এসেছে তোকে দেখার জন্য, কিন্তু তুই তো পাশে ছিলি না, সেই জন্য আর তোকে দেখা হলো না, তাই সবাই অপেক্ষা করছে। আমাকে দেখার কি আছে? অনেক কিছু আছে। তুই রাতে বাসায় কেন ফিরিস না তাই বল। আমি তো বন্ধুদের সাথে ছিলাম। তাই বলে তুই বাসায় ফিরবি না? এখন কি হয়েছে সেটা তো বলবি। কোনো কিচ্ছু হয়নি, আপনাকে দেখার জন্যই এসেছি। তা দেখে তো বোঝাই যাচ্ছে অনেক ভালোই আছো। অনেক ভালো আছি। আমি অন্যদের মতো না যে সত্যিটা যাচাই না করে ভুল বুঝে কারো জীবন থেকে চলে যাব। এই কথাটার মানে সবাই না বুঝলেও সাথী আর ইরা ঠিকই বুঝেছে, কিন্তু বাকিরা যে প্রশ্ন করবে সেটাও ঠিক মতো পারছে না। কিছুক্ষণ পর, আমি তোমাদের জন্য খাবার দিচ্ছি, তোমরা গল্প করো, আমি নিচে দেখছি কতটুকু কি হলো। ভাইয়া, তুই তো নাস্তা করিসনি মনে হচ্ছে, তুই নিচে এসে নাস্তা করবি নাকি একসাথে দুপুরে খাবার খেয়ে নিবি? দুপুরে একসাথে খাবো। ইরা আর ওর বান্ধবীরা মিলে ছাদে গেল, আর এইদিকে ওরা যেতেই আকাশ সাথীকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই কিছু জানতে পেরেছিস? না ভাইয়া, আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু ইরা তো কিছু বলছে না। তবে আমার মনে হয় কি ইরা এমন কিছু দেখেছে যা ওর সহ্য করতে পারেনি, সেজন্যই তোকে ছেড়ে দিয়েছে। সেতু ঋতুর সাথে তো তোমার তেমনভাবে কখনো দেখা তো দূরের কথা, কখনো হাতও ধরিনি। তাহলে কি এমন আর হতে পারে? আমি তো অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তাহলে এখন উপায় কি? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি সেটা শুনি। সাথী এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পর, তা এটা কাজে দিবে তো? যদি দেখছিস ইরা সহ্য করতে পারছে না, তাহলে ভেবে নিবি ও তোকে এখনো ভুলতে পারেনি। বুঝেছি, কিন্তু এরকম কাউকে পাবো কোথায়? খুঁজে তো পাবি না। কেন পাবো না? তুই যেভাবে চলাফেরা করিস এতে তো পাওয়ার কোনো চান্সও নেই। এখন কি
তাহলে এই পোশাক থেকে নিজেকে পরিবর্তন করব। অবশ্যই করবে। দেখ, এরা প্রথমত তোকে ভালোবেসেছে তোর মারামারি স্টাইল দেখে, তোর সততা দেখে। এবার তুই ওকে স্টাইলিশ হয়ে দেখিয়ে দে। সে তো আমি বরাবরই। মানে কবে থেকে? এরপর সাথীকে একটা আলমারি দেখায়। ওই আলমারি খুলে ভিতরে সব দেখতে পেয়ে সাথী তো অবাক হয়ে যায়। এইগুলো সব তোর? আমার। তবে এইগুলো আর কেউ যেন জানতে না পারে। ঠিক আছে, জানবে না। এখন চল নিচে যাই আমরা। ওরা নিচে যায় আর বসে বসে বাকিদের সাথে আড্ডা দিতে থাকে। একটু পরে আকাশের বাবা আসে। তোমাদের পরিচয় কি? তোমাদের তো আগে কখনো দেখিনি বাসায়। আমি বলছি। আরে সাথী, তুমি কখন এলে? ফুপা এই তো সন্ধ্যার পরে এসেছে। তুমি সন্ধ্যার পরে এসেছো? তা আমার সাথে দেখা করলে না? তা তোমার বাবা মা কেমন আছে? বাবা মা তো ভালোই আছে, শুধু আমি চলে আসাতে একটু মন খারাপ ওনাদের। তা ওনাদের নিয়ে চলে আসতে বলেছি তো, কিন্তু বিজনেসের জন্য তো কোনো কিছু আর হয়ে উঠছে না। তা বাকিদের পরিচয় তো দেবে। বাবা, ওরা আমার বান্ধবী। শোনো, তোমরা এই বাড়িটাকে নিজের মনে করে থাকবে, কোনো রকম লজ্জা পেও না। ঠিক আছে আঙ্কেল। তোমরা তাহলে কথা বলো, আমি উপরে এসে ফ্রেশ হয়ে আসি। আকাশের বাবা উপরে যায়। এদিকে ওরা খাবার টেবিলে বসে পড়ে। সাথে আর ঈশা ইচ্ছে করে আকাশ আর ইরাকে সামনাসামনি বসিয়েছে। কেন বসিয়েছে তা আপনারা একটু পরে জানতে পারবেন। একটু পরে আকাশের মা ওদের সবাইকে খাবার দেয়। কিছুক্ষণ পর ইরা লক্ষ্য করে ওর পায়ের উপরে কেউ পা দিয়ে স্লাইড করে যাচ্ছে। তখন আর বুঝতে বাকি রইল না এটা কে করতে পারে। সেজন্য চোখের ইশারা করে, কিন্তু আকাশ বুঝতে পারছে না। এবার হাতের ইশারা করে, তখন বুঝতে পারে। আমি কোনো কিছু করিনি। তুমি না করলে এরকম আর কেউ করবে? তা আমি কি জানি। খাওয়া শেষ করো, তারপর বোঝাচ্ছি। এরপর আকাশ হ্যাঁ বলে আসলে ওরা তো ইশারায় বলে, সেজন্য লিখে বলতে হয়েছে। যদি ভিডিও সিস্টেম থাকতো তাহলে আর এগুলো বলতে হতো না, সরাসরি ভিডিও আকারে হয়ে যেত। খাবার শেষ করে আকাশ তো রুমে আসে। সে সাথে ইরাও রুমে এসে দরজা আটকে দেয়। কি ব্যাপার, তুমি দরজা কেন বন্ধ করলে? কারণ আছে বলেই তো বন্ধ করলাম। কি বলতে এসেছো বলো? তুমি টেবিলের নিচে আমার পায়ে স্লাইড কেন করছিলে? আমি কখন এরকমটা করলাম? এই একদম মিথ্যে বলবে না, আমি নিজের চোখে দেখেছি। তুমি তো একবারের জন্য নিচে তাকালে না, তাহলে বুঝলে কি করে এটা যে আমার পা ছিল? তুমি না করলে অন্য কেউ করবে নাকি? তা আমি কি জানি? তুমি সবই জানো। তবে একটা কথা, তোমাকে দেখার জন্যই এসেছি। দেখা শেষ, সেই জন্য চলে যাব। আমাকে দেখার কি আছে? আমাকে বাঁচাতে বারবার নিজের জীবনটা বাজি রাখছেন, সেই জন্য দেখতে আসলাম আর কি। এত কিছু করেও সে লাভ কি হলো? দূরেই তো সরে গেলে। যেতে বাধ্য করলে তো কোনো কিছু করার থাকে না, তাই না? তাছাড়া একজনকে ভালোবেসে আবার আরেকজনের সাথে বেডে শুয়ে থাকে, ছিছি, বলতেও লজ্জা লাগছে। কার সাথে বেডে কি করলাম? কোনো কিছু না, আমি চলে গেলাম। এদিকে এরা দরজা খুলে দেখে বাইরে সাথী দাঁড়িয়ে আছে। তাই তেমন কোনো রিয়াকশন আর হলো না, কেননা সাথী তো সবই জানে। তবে সাথীর জায়গায় অন্য কেউ হলে অনেক কিছু মনে করে নিত। সে যাক গিয়ে, চলুন গল্পে ফিরে আসি। কি ব্যাপার, দরজা বন্ধ করে কি করলি? তুই শুনে কি করবি? বললে তো আমার জন্য সুবিধা হয়। তোর কোনো সুবিধা আমার দরকার নেই। এই বলে ইরা তো চলে যায় আর সাথী এরপর আকাশকে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু যতটুকু জানে ততটুকুই বলেছে সাথীকে। আচ্ছা, আমি কি একবার সেতু আর ঋতুকে জিজ্ঞেস করে নিব? তা ওরা কি কোনোভাবে রাজি হবে? রাজি না হলেও ওদের কোনো হাত আছে কিনা সেটা তো জানতে পারবো। আমার তো মনে হয় না ওরা রাজি হবে। তুই চিন্তা করিস না, আমি ওদের এখানে আসতে বলি, তারপর কৌশলে ওদের থেকে জেনে নেব কিভাবে কি করতে হবে। ঠিক আছে। ইরা তো কথা বলতে থাকে, ততক্ষণে সাদি ওদের কল দেয়। তারপর ওদের সাথে কথা বলতে থাকে। এদিকে আকাশও শুয়ে পড়ে। অন্যদিকে বস বস বস। কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? ওই ছেলেকে মারতে পেরেছিস কি? না, উল্টো ওই আমার প্রাণ ভিক্ষা দিল আর বলেছে আপনাকে খুঁজে বের করে চিরতরের জন্য শেষ করে দিবে। ও কি ভুলে গেছে?
ওই দিনের কাহিনী? ওই দিন তো আপনার প্রাণ বাঁচিয়েছিল, নয়তো আপনি নিজেই মারা যেতেন। আচ্ছা, ওই ছেলের পরিচয় কি? আর কে কে আছে ওর পরিবারে? ওর নামে তো জানি না, পরিচয় তো অনেক দূরে। তাহলে লোক লাকা, আমি এই ছেলের পরিচয় জানতে চাই। তাই হবে বস। এরা তো কাজে লেগে পড়ে। এইদিকে ডেভিল কল দেয় জাফর ইকবালকে। কেমন আছিস বন্ধু? ভালো না রে বন্ধু। কেন, কি হয়েছে? শিপনের অবস্থা ভালো না। শিবনের কি হয়েছে? এরপর জাফর সবই বলতে থাকে। সবটা শোনার পরে এইদিকে আমার পেছনেও একজন লেগেছে। বলিস কি তুই? ঠিক বলেছি। আচ্ছা, তোর ছেলে সুস্থ হলে ওকে নিয়ে আয় আমার আসিস, তারপর আমরা বাকিটা দেখে নেব। ওকে বন্ধু, তাই হবে। আসলে আপনাদের তো বলাই হয়নি, জাফর আর ডেভিল দুই বন্ধু, কিন্তু দুজন দুই দেশে থাকার কারণে ওদের তেমন একটা দেখা হতো না। অন্যদিকে ম্যাডাম, আপনাকে যেতে হবে। কোথায় যাব আমি? আরে এখানে আসতে হবে, কিছু কাজ বাকি আছে। সারা রাত ধরে কাজ করেছি, এখন আবার আসতে পারবো না। কিন্তু ম্যাডাম, অনেক আর্জেন্ট কাজ। সম্ভব না, তোমাকেও অফিসে যেতে হবে না, স্যারকে বলে সম্ভব না। ঠিক আছে ম্যাডাম। তানু তো মহা খুশি, কেননা তানু আজকে আবিরের সাথে দেখা করার জন্য যাবে, সেজন্য কল দেয়। কোথায় তুমি? আমি তো অফিসে যাব ভাবছি। আজকে আমার অফিসে যেতে হবে না, সেজন্য চলো আমরা দুজনে দেখা করি। আমি তো সময় পাবো না। তোমার স্যারকে বলো তোমাকে আজকে ছুটি দেওয়ার জন্য। ঠিক আছে, কথা বলে জানাচ্ছি। আবির কল দেয় একের কাছে। কল দিয়ে কথা বলতে থাকে, কথা বলে কিছু একটা তো বলে দেয়। এদিকে একে নিজেও বুঝতে পারছে আবিরও অনেক কাজ করেছে, সেজন্য আর কিছু বলেনি। এরপর ওরা তো দেখা করার জন্য চলে আসে একটা পার্কে। ওখানে তানু খেয়াল করে একটা মেয়ের দিকে, তাইও মেয়েটার কাছে যেতে চাইলে। কোথায় যাচ্ছ? ওই মেয়েটাকে? কোন মেয়ে? ওই যে ওই মেয়েটা। আচ্ছা, যাও তবে তাড়াতাড়ি ফিরে আসিও। তানু ওই মেয়েটার কাছে যায়, তারপর জিজ্ঞেস করে, তোমার নাম সাথী তাই তো? হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি তোমার ফেসবুক ফ্রেন্ড। তোমার তো অন্য দেশে থাকার কথা, তাহলে তুমি এখানে কেন? আমি এখানে খালার বাসায় এসেছি। কি বলো, এই দেশে তোমার খালাও আছে? আছে। চলো আমরা দুজনে তাহলে কিছুক্ষণ আড্ডা দিই। তুমি এসেছো আমার সাথে ঘুরতে, কিন্তু তুমি তা না করে ওনাকে সাথে করে ঘুরলে আমার কি হবে? সমস্যা নেই, তাছাড়া আমার ভাইয়া আসবে একটু পরে, আমি ভাইয়ার সাথে ঘুরবো। আচ্ছা, আমি তাহলে আসি। ঠিক আছে আপু। ওরা চলে যাওয়ার 5 মিনিট পর আকাশ আসে ঈশাকে নিয়ে। এরপর ওরা গল্প করতে থাকে। তবে আজকে আকাশ একেবারে নিজেকে পরিবর্তন করে এসেছে। এক কথায় সাথী নিজেও আজকে চোখ ফেরাতে পারছে না। একটু পরে, কি দেখছিস এরকম করে? কাকে আবার? তোকে দেখছি। তা ভাইয়া, সেতু আর ঋতু তো তোকে দেখলে আজকে আর চোখই ফেরাতে পারবে না। ভাইয়া, ওরা কারা? ওরা আমার বান্ধবী, ওদের সাথে তোমার পরিচয় করিয়ে দিব। ঠিক আছে আপু, তাই হবে। ওরা অপেক্ষা করতে থাকে। একটু পরে ওরা সবাই মিলে আসে এয়ারপোর্টে। ওখানে সেতু আর ঋতু তো আকাশকে দেখে আরো বেশি ফিদা হয়ে যায়। ওয়াও আকাশ, তোমাকে তো নায়কদের থেকেও অনেক হ্যান্ডসাম লাগছে। আমি তো চোখই ফেরাতে পারছি না। তোরা কি চুপ করবি? ঠিক আছে, করছি চুপ। সাথী আপু, ওরা এরকম করছে কেন ভাইয়াকে দেখে? ও, তুমি বুঝবে না। তা তুমি নিশ্চয়ই আকাশের ছোট বোন নিশা? বাহ, আপনি দেখি সবই জানেন। সবই তো জানার কথা। আচ্ছা যা গিয়ে, এবার তাহলে চলো। চল। এরপর ওদের নিয়ে বাসায় চলে আসে। কিছুক্ষণ পর ওরা রেস্ট নেয়। এদিকে পরের দিন, সেতু, ঋতু, আকাশ, তোমরা 3 জন আমার সাথে যাবে একটা জায়গায়। এখন সেজন্য তোমরা রেডি হয়ে নাও। আপু, আমিও যাব। না ঈশা, এখানে তোমার কোনো কাজ নেই। এইদিকে ওরা একটা সমুদ্রের ধারে আসলো। তবে আশ্চর্য ঘটনা হলো এখানে ইরাও এসেছে। ইরা আসাতে ওরা বেশি অবাক হয়। সবাই সবাইকে দেখে আশ্চর্য হয়েছ, তাই না? তবে আমি এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, যা করার আরও পরে করব। সেজন্য সবাই কোনো কথা না বলে বোর্ডে উঠে পড়ো। ওরা কোনো কথা না বলে উঠে পড়ে। এরপর ওরা সমুদ্রের পাশ থেকে অনেক দূরে চলে আসে। তারপর ওরা বোট বন্ধ করে দেয়। তোমাদের আমি এখানে এনেছি একটা কথা ক্লিয়ার করার জন্য। কি কথা? আমি সোজাসাপটা প্রশ্ন করব, সেজন্য সোজাভাবেই উত্তর দেবে। এখানে আমি ভুলে যাব কেউ আমার বান্ধবী আর কেউ আমার ভাই। এক কথায় আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবে। যদি সঠিক উত্তর না দাও তাহলে আমি এখান থেকে ওকে পানিতে ফেলে দিব। আর এখান থেকে সমুদ্রের ধারে যেতে তোমাদের 2-3 ঘন্টা লাগবে।
ততক্ষণে তোমরা মারাও যাবে। সেজন্য যাকে যে প্রশ্ন করব সে প্রশ্নের উত্তর দেবে। সাথী, তুই ঠিক কি জানতে চেয়েছিস? তোর প্রশ্ন পরে, আগে আমি ইরাকে প্রশ্ন করব। কি প্রশ্ন? আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি তুমি ভাইয়ার একটা ভিডিও দেখেছিলে, আর ওই ভিডিওয় কি ছিল সেটা আমি জানি না। তাই ওই ভিডিওতে কি কি ছিল সেটা তুমি এখন বলবে। এইগুলো করার মানে কি? দেখো ইরা, আমি তোমার আর ভাইয়ার কথা ভেবে বলছি। আমি চাই না সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্য তোমাদের সম্পর্কটা এভাবে নষ্ট হোক আর দুইজনেই কষ্ট পাও। সেজন্য বলো কি ছিল ভিডিওতে। ঠিক আছে, বলছি। ভার্সিটিতে শেষ দিন, যেদিন আমাদের লাস্ট পরীক্ষা ছিল, ওই রাতে কেউ একজন বাসায় কুরিয়ার করে একটা মেমোরি পাঠায়। আমি ওই মেমোরি কম্পিউটারে দিয়ে দেখি। তারপর কি ছিল ভিডিওতে? ওখানে আমি আকাশকে দেখতে পাই একটা মেয়ের সাথে রুমে শারীরিক সম্পর্ক করছে। কথাটা শুনে সাথী আর আকাশ ওরা দুজনেই আশ্চর্য হয়। তুমি কি শিওর ওটা আমি ছিলাম? হ্যাঁ, আমি 100% শিওর। তবে ওই ভিডিওটা সম্ভবত আমরা যে রাতে পার্টি করেছিলাম ওই রাতে করা হয়েছিল, কেননা সাউন্ডে মিউজিক ছিল, তার সাথে জানালা দিয়ে লাইটিং ছিল। ভাইয়া, তুই কি এ ব্যাপারে কিছু বলবি? তখনই আকাশ বলে, আমার যতটুকু মনে পড়ে, পার্টি শেষ হওয়ার পর তোমরা যখন বাইরে আসো আর ওরা আমাকে একটা ড্রিঙ্কস দেয়, আমি ওই ড্রিঙ্কস খাওয়ার পরে আমি চোখে অনেকটা ঘুম আর ঝাপসা দেখছি। এরপর কেউ একজন আমাকে নিয়ে একটা রুমে গেল। এরপর আমার কিছু মনে নেই। ওয়েট, এই জন্য ওই রাতে তোমরা দুইজনে মিলে ভাইয়াকে বাসায় নিয়ে এসেছো? বাসায় নিয়ে এসেছে মানে? আমরা দুজন তো বাসায় চলে আসি, কিন্তু ভাইয়াকে ওই রাতে আমরা দুজনেই কল দিয়ে পাইনি। হ্যাঁ, অনেকবার কল দিয়েছিলাম দুজনে। ঠিক তাই। আর ওই রাতে প্রায় 1 ঘন্টা পরে ওরা দুইজনে আকাশকে নিয়ে আমার বাসায় এসে দিয়ে যায়। ভাইয়া তখন সেন্স ছিল না, আমি সেজন্য ওদের কিছু জিজ্ঞাসা করিনি। আর কারণের পিছনে যে এত কিছু লুকিয়ে আছে তা জানতাম না। তার মানে সবই ছিল ঋতু আর সেতুর পরিকল্পনা? সেতু ঋতু, তোরা কি এবার সত্যিটা স্বীকার করবি, নাকি তোদের আমি এখানে ফেলে দিব? দেখ, তোদের জন্য আমার ভাইয়ের জীবন এভাবে নষ্ট হতে দিব না। তোমার মতো বান্ধবী থাকার চেয়ে না থাকাই ভালো। যে বান্ধবী তার ভাইয়ের জীবন নষ্ট করে ফেলে, সেজন্য সত্যিটা কি বলবি? বলছি। দুজনে কি বলবে, নাকি ফেলে দিব? তোদের জন্য, শুধু তোদের জন্য আমি আকাশকে অনেক কষ্ট দিয়েছি। এবার আর ওকে কষ্ট দিব না। আমি এবার ওকে এতটাই ভালোবাসবো যে তোরা দেখে আগের চেয়ে আরো বেশি হিংসে করবি। সত্যিটা বল। বলছি সত্যিটা। ওই রাতে আমি আর সেতু ইচ্ছে করে আকাশকে একটা সাইডে নিয়ে আসি কথা বলার জন্য, কিন্তু আকাশ রাজি হয়নি। সেজন্য ওকে কিছু কথা বলবো এই বলে একটা সাইডে এসে ওকে ড্রিঙ্কস করায়। ড্রিঙ্কস এতটাই মারাত্মক ছিল যে ওইটা খাওয়ার পর প্রথম জায়গায় দেখবে বা যার ছবি দেখাবে সবগুলো মেয়ের মুখে ছবিতে থাকা ওই মেয়েটাকে খুঁজে পাবে। তাই আমরা ড্রিঙ্কস করিয়ে ইরা ছবি আকাশের সামনে এনে ধরি। এতে আকাশ আমাদেরকেও ইরা মনে করেছিল। ব্যাপারটা শিওর হয়ে ওর মোবাইল থেকে আমরা তোমাদের মেসেজ করে চলে যেতে বলি। এই জন্য আমাদের মোবাইলে শুধু মেসেজ এসেছিল? হ্যাঁ, মেসেজ করে মোবাইল বন্ধ করে দিই, যেন তোমরা কল দিলে আর না পাও। ওর সাথে যে মেয়েটা ছিল ওই মেয়েটাকে? ওটা আমার এক পুরনো বান্ধবী। ওকে অনেকগুলো ডলারের বিনিময়ে রাজি করিয়েছি, তবে ওদের মধ্যে খারাপ কিছু হয়নি, কেননা মেয়েটার সাথে আগেই চুক্তি হয়েছে কী করবে। তারপর আকাশকে এনে ওর পাশে শুয়ে দিই। এরপর ওই মেয়েটা যখন আকাশকে আদর করতে যাবে তখন আকাশ মনে করেছিল এটা ইরা ছিল, কেননা আকাশ তখন সব মেয়েকে ইরা মনে করতো। সেজন্য ভেবেছিল ইরা ওর সাথে ওইগুলো করেছে, তাই আকাশ ইরা ভেবে। ছি ছি ছি, তোরা আমার বান্ধবী, এটা ভাবতেও আমার লজ্জা হচ্ছে আজকে। তোরা এত নিচু কাজ করবি আমি তো ভাবতেও পারিনি রে। প্লিজ আমাদের ছেড়ে দে। আমরা চাই করেছি সবই আকাশকে ইরার থেকে আলাদা করার জন্য করেছি। ইরা আকাশের থেকে আলাদা হয়ে গেলে আমরা দুজনে তারপর আকাশের মাঝে আসবো, কিন্তু আমরা বুঝতে পারিনি ওই দিনের ঘটনার পরে আকাশ নিজের দেশে চলে আসবে পুরোপুরিভাবে। ইরা, তাহলে বুঝতে পারলি তো কি থেকে কি হয়ে গেল? আমি সত্যি বুঝতে পারিনি। ওরা দুজনে
এরকম একটা কাজ করবে। যদি ওই মেয়েটা শুধু আকাশকে আদর করতো তাহলে ভাবতাম আকাশ নির্দোষ, কিন্তু যখন দেখলাম আকাশ ওই মেয়েকে, তখন আর নিজের চোখকে অবিশ্বাস করতে পারিনি। এখন বল, ওদেরকে বাঁচিয়ে রাখবো নাকি মেরে ফেলবো? প্লিজ সাথী, এমনটা করিস না। আমাদের বাঁচতে দে, কথা দিচ্ছি আর কখনো আকাশ আর ইরার ক্ষতি করব না। ইরা, ডিসিশন তোমার উপরে। তুমি ক্ষমা করে দিলে আমি আর কোনো কিছু বলবো না। তা ভাইয়া, তুই কি কিছু বলবি নাকি ইরা ডিসিশনটাই মেনে নিবে? এরা যা বলবে তাই হবে, কেননা ওরা তো ক্ষতি বেশি করেছে ইরার, তাই ওদের কি করবে তা ইরাই জানে। ওদের আমি এখানেই চাইলে মেরে ফেলতে পারি, কিন্তু তা করব না। ওদের দেখিয়ে দেখিয়ে আমি আরও বেশি প্রেম করব। তাছাড়া আকাশ, আমি আর তুমি এই সপ্তাহে বিয়ে করব। এত তাড়াতাড়ি করবে? এতগুলো মাস তোমার থেকে দূরে থেকেছি, আমি আর চাই না দূরে থাকতে। সেই জন্য তোমার ওই মাসগুলোর কষ্ট আমি পুষিয়ে দিব বিয়ে করে। কথাটা বলে জড়িয়ে ধরে আকাশকে। এদিকে সেতু আর ঋতু তো চুপ করে আছে, দুজনের মুখে কোনো কথা নেই। যাক ভাইয়া, অবশেষে আমি তোমাদের মিলিয়ে দিতে পেরেছি। আর ইরা, একটা কথা মাথায় রাখবে, কখনো একটা দিক বিবেচনা করো না। যদি সত্যিটা তখন জানতে চাইতে তাহলে আর আজকে এত কিছু হতো না। আর সেতু আর ঋতু, এরপর যদি আমার ভাই বা ইরার কোনো ক্ষতি করলে আমি তোদের ছেড়ে দিব না। আমি কিন্তু ভুলে যাব তোরা আমার বান্ধবী। এরপর ওদের নিয়ে চলে আসে কিনারায়। এরপর সেতু আর ঋতু তো ওদের দুজনের কাছে ক্ষমা চেয়ে চলে যায় ওখান থেকে। এদিকে আকাশের ইরা তো অনেক খুশি, কেননা ওরা আবার এক হয়েছে, আর সাথেও খুশি ওদের একত্রিত করতে পেরেছে। এদিকে ওই দিন ওরা অনেক জায়গায় ঘোরাঘুরি করে নিজেদের বাসায় চলে আসে। একটু পর, বন্ধু একটা কাজ কি করতে পারবি? কি কাজ? তুই শুধু বল, বাকিটা আমি দেখছি। একটা ছেলেকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। কোন ছেলে? এই দেখ ওই ছেলেটা। আকাশের ছবি ডেভিলের হাতে দেয়। এই ছেলেটাকে তো পরিচিত মনে হচ্ছে। পরিচিত তো হবেই, কেননা এই ছেলেটাই তো আপনার একটা চোখ অন্ধ করে দিয়েছে। কি বলছিস বন্ধু তুই? ওই ছেলেটা তো কেউ ছাড়েনি। বন্ধু, এই ছেলেকে মারার অনেক চেষ্টা করেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এখন বুঝছি না কি করব। স্যার, ওই ছেলের সম্পর্কে এখনও কোনো কিছু জানতে পারেনি, কি ওর পরিচয় আর কোথায় থাকে। তাহলে খুঁজবো কি করে ওই ছেলেকে? ওই ছেলেকে খুঁজতে হবে না, ওই ছেলেই আমাদের খুঁজে নেবে মারার জন্য। এখানে কি মস্করা হচ্ছে নাকি? যেভাবে হোক লোক লাগাও, ওই ছেলের তথ্য আমাদের যে করে হোক খুঁজে বের করতেই হবে। এদিকে 2 দিন পর আকাশের বাবা মা আসে ইরার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। আমি বুঝছি না, আমার এই হ্যাবলা মেয়েকে তোমার পছন্দ হলো কি করে? আমিও সেম কথা বলি, আমার এই হ্যাবলা মেয়েকে তুমি বিয়ে করে উল্টো অতিষ্ঠ হয়ে যাবে। তাছাড়া আমরা ইরার এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাই না, কিন্তু তোমরা যখন দুজনে রাজি তখন আমরা। আমার এই বলদ ছেলেকে আপনার মেয়ে কি করে পছন্দ করলো সেটাই বুঝি না। আচ্ছা, ওরা যখন রাজি তখন আর আমরা লেট করব না। সেটাই ভালো হবে, কিন্তু আমি কোন পক্ষে দায়িত্ব পাবো সেটাই তো বুঝি না। তুই মেয়ে পক্ষ হয়ে থাকবি? তাহলে আমি কোন পক্ষ? তুইও মেয়ে পক্ষ। আমি একা একা তাহলে কি করব? তোমাকে কিছু করতে হবে না, তুমি যেভাবে আছো সেভাবেই শুধু বিয়েটা করলেই হবে। তুমি দেখি বিয়ের জন্য 2 পায়ে খাড়া। তা তো হবেই, কথাই বলে না। কি বলে? এখন মনে পড়ছে না, যখন মনে পড়বে তখন বলবো। সাথীর কথা শুনে মোটামুটি সবাই একটু হেসে দেয়। এদিকে ওদের বিয়ের কথাবার্তা শেষ হয়। একটু পর ওখান থেকে সবাই বিয়ের দিন তারিখ ঠিক করে আসে। অন্যদিকে আকাশ আর ইরার বিয়ে? তাই তো শুনলাম। তা কোনো কিছু করবি নাকি এভাবে চুপচাপ বসে থাকবি? চুপ করে কেন থাকবো? তাছাড়া ওদের বিয়ে কোনোভাবে হতে দেওয়া যাবে না। তা কিভাবে সম্ভব? সেটাই তো এখন ভাবতে হবে। ওরা তো ভাবতে থাকে। এইদিকে 5 দিন পর আকাশ আর ইরা বসে আছে পাশাপাশি। তবে ইরাকে আজকে হ্যাবলার মতো লাগছে না, কেননা ইরা আজকে এতটাই সেজেছে যে ওর বাবা মা দেখেও চিনতে পারছে না। এদিকে আকাশের বেলায়ও সেম। বিয়েতে আবি, তানু, মোমো, বেবি আর ঈশা, সাথী ওরা সবাই এসেছে। এখন আপনারা অনেকেই তো ভাবছেন আবির আর তানু এখানে কেন? আসলে একটু গল্পের টুইস্ট আছে যা আপনারা পরবর্তীতে জানতে পারবেন।
এখন আপাতত ওদের বিয়েটা উপভোগ করুন, সাথে সবাইকে দাওয়াত তো দিতে ভুলে গেছি। চিন্তা করবেন না, যারা যারা গল্পটা পড়েছেন বা শুনেছেন তাদের সবার দাওয়াত রইল আমার পক্ষ থেকে। এবার চলুন গল্পের একটু কাহিনীতে যাই। এইদিকে ঋতু আর সেতু। কি করবি? কোনো কিছু করার নেই। ওরা কোনোভাবে কিছু করে উঠতে পারছে না, কেননা বাড়িতে কিছু গার্ড রাখা, প্রায় 20 জনের মতো, সাথে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। সেজন্য ওরা ভয়ে আর কিছু করতে পারেনি। এদিকে ভালোভাবে আকাশ আর ইরার বিয়ে হয়ে যায়, যার সময় ইরা অনেক কান্না করে, যা পৃথিবীর সব মেয়েই করে, কেননা পরিবারকে ছেড়ে চলে যাবে। এই দুঃখ সব মেয়ের মনেই থাকে। যতই নিজের ভালোবাসার মানুষটার কাছে যাবে না কেন, নিজের পরিবার ছেড়ে চলে যাবে, এই দুঃখ যে বড়ই বেদনার। তারপর ইরাকে গাড়িতে নিয়ে বসানো হয়। তখন এরকম ভাবে কান্না করে তো সব মেকআপ নষ্ট করে ফেলেছো। কি বলো, বেশি নষ্ট হয়ে গেছে? ইরা কান্না থামিয়ে কথাগুলো বলে। ওর কথাটা শুনে বাকিরা কি হাসবে? আকাশ তো নিজে হেসে কুল পাচ্ছে না, এতে ইরা তো অনেক লজ্জা পায়। তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। আমি কি করলাম? একটু আগে এভাবে হাসলে কেন? কতটা লজ্জা পেলাম আমি। আচ্ছা যাও, হাসবো না, তুমি লজ্জা পাও। তোমার কি মনে হয় মেয়েদের লজ্জা এত তাড়াতাড়ি ভাঙে? কি বলো, এত বছরেও তোমার লজ্জা ভাঙেনি? জি না, যখন আমার মোটামুটি 2-3টা বেবি হবে, এই ধরো আমার বয়স মোটামুটি 40+ হবে, তখন গিয়ে একটু একটু করে কমতে থাকতে লজ্জা। বাহ, তুমি দেখি সবই জানো। বিভিন্ন মুভি আর নাটক দেখে শিখেছি। সিরিয়াল কম দেখবে, সারাদিন সিরিয়ালে পড়ে থাকতে সংসার সামলাবে কি করে? তোমাকে ভাবতে হবে না, তুমি যখন বাসায় থাকবে তখন পুরো সময়টা তোমাকে দিব, আর তুমি যখন থাকবে না ওই সময় তোমার জন্য রান্না করব, বাবা মায়ের সেবা করব, আর রাত 10টায় তুমি আমি দুজনে ভূতের মুভি দেখব। এখন নামো। তুমি কি রাস্তায় নামিয়ে দিবে নাকি? তুমি এত বকবক করো, বাসায় যে এসেছি তুমি তো খেয়ালই করনি। কি আমি বকবক করি? মোটেও না। এখন তাহলে নামো। তুমি কোলে নিয়ে আমাকে সরাসরি রুমে নিয়ে যাবে। যদি একবারে নিতে পারো তাহলে আজ রাতে সবই পাবে। যদি না পারি? আমার থেকে তোমাকে দূরে রাখবো আজ রাতের জন্য। কিন্তু এইগুলো করার মানে কি? বাহরে, তোমার কতটুকু শক্তি আছে, কতক্ষণ পারবে তা তো আমাকে জানতেই হইবে, তাই না? বাহ, তুমি দেখি। একদম চুপ, যা বলেছি তাই করো। এরপর সবার সামনে ইরাকে কোলে নিয়ে হাঁটতে থাকে। এতে বাকিরা তেমন একটা অবাক হয়নি, কেননা এর আগেও ইরা আকাশের কোলে অনেকবার উঠেছিল। এদিকে ঘরের কাজ শেষ করে রুমে নিয়ে এসো ইরাকে ছায়নি, এখনো কোলে করে নিয়ে রেখেছে। কি ব্যাপার, আর কতক্ষণ রাখবে? যতক্ষণ তুমি চাও ততক্ষণ। নামাও এবার, আমি ফ্রেশ হব তো, তুমি বাইরে যাও। তুমি ওয়াশরুমে যাও, আমি রুমে আছি। ওখানে এত কিছু রাখবো কি করে? ভিতরে এসে দেখো কত বড়। এদিকে ওরা নিজেদের মধ্যে কাজ করে নেয়। রাতের বেলায় কি কি হয়েছে তা কেউ জানতে চায় না, কেননা জেনে কোনো কাজ হবে না, কেননা অন্ধকার ছিল বলে লেখক কোনো কিছু আর দেখতে পারেনি, সেজন্য লিখতেও পারেনি। সকালবেলায় দুজনেই রেডি হয়ে নিচে নামে। তখন আকাশের বাবা মা দুজনেই নাস্তার টেবিলে ছিল। তোমরা নাস্তার টেবিলে, অথচ আমাদের ডাকলে না কেন? এখন বাজে মাত্র সকাল 8টা, তাছাড়া তুই তো কখনো 9টার আগে ঘুম থেকে উঠিস না। কি তুমি এত অলস ছিলে? আচ্ছা, ঝগড়া পরে করো, এখন বসো, তোমাদের সাথে কথা আছে। কি কথা আম্মু? আমি আর তোমার শ্বশুর ডিসিশন নিয়েছি তোমার বাবা মাকেও আমাদের সাথে এনে রাখবো। দেখো, আমারও তো মেয়ে আছে, তাছাড়া একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পরে বাবা মা বাকিটা জীবন কষ্ট করে কাটাতে হয়। তোমার বাবা মা তোমাকে অনেক মিস করবে, সেজন্য ওনারা এখানেই থাকবেন। আর তোমাদের ব্যবসা উনি এই বাড়ি থেকে গিয়েও দেখতে পারবে, তাহলে তোমাদেরও বারবার বাবার বাড়িতে যেতে হবে না। এরা কথাগুলো শুনছে আর চোখ দিয়ে পানি ফেলতে থাকে। এ কি, তুমি কাঁদছো কেন? আসলে এরকম করে কেউ যে ভাবতে পারে আগে জানা ছিল না। সত্যি আপনাদের মতো পরিবার পেয়ে
আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি। তুমি তাহলে তোমার বাবা মার সাথে কথা বলে দেখো, ওনারা কি বলে দেখো, ওনারা কি বলে। ঠিক আছে আম্মু, আমি কথা বলে নিব। তা এখন তো খেতে দিবে আমাদের। তুই এত খাই খাই করিস কেন? আমি কি করলাম? খুই এর আগে তো তোকে সত্য বলেও কোনোভাবে নাস্তা করানো যেত না, এখন তুই নিজে নাস্তা করার জন্য এভাবে লাফাচ্ছিস। আম্মু, ঈশার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, অনেক পেকে গেছে। দেখ ভাইয়া হবে না কিন্তু, আমি এখনো ছোট, সেই জন্য আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না। ঠিক বলেছ। তাছাড়া আমিও ঈশার সাথে একমত। আমিও কিন্তু একমত। বাহ, সবাই দেখি একই গোয়ালের গরু। তুমি গরু কাকে বললে? হুম হুম, কাকে আবার? তোমাদের বলেছি। দেখেছেন আম্মু, আপনার ছেলে আমাদের গরু বলছে। আকাশ, হচ্ছেটা কি? ঈশার বিয়ে এত তাড়াতাড়ি দিব না, তুই এখন চুপচাপ খাবার খেয়ে তোর আব্বুর সাথে অফিসে যা। মা, ভাইয়া নতুন বিয়ে করেছে, কোথায় ভাবির সাথে সময় কাটাবে তা না তুমি বিদায় করে দিচ্ছ। তোর বাবা অফিস যেতে পারবে না, সেজন্য তোকে যেতে হবে। আম্মু, না, আমি যাব না। বাহ, এখন থেকে দেখি বউ পাগল হয়ে গেলে। কথাটা শুনে ইরা একটু লজ্জা পায়, কেননা সাথে যে এরকম কথা বলবে তা বুঝতে পারেনি। আকাশ, তোমাকে থাকতে হবে না, তাছাড়া তুমি একদিনের জন্য আর বাইরে যাচ্ছ না। ঠিক আছে, সবার যখন একটাই মত, আমি আর কি করব। খাবার শেষ করে ওরা যে যার রুমে চলে আসে। এদিকে আকাশ তৈরি হচ্ছে, তখন ইরা পিছন থেকে জড়িয়ে ধরে বলে, সরি আকাশ। এখন কেন সরি বলছো? আসলে তোমাকে তখন রাজি না করালে বাবা মা কি ভাবতো বলো? ওনারা ভাবতো আমি বিয়ে করে তোমাকে নিজের হাতে করে নিয়েছি, সেই জন্য তুমি যেতে রাজি হচ্ছ না। তাছাড়া বাবার পরে এই ব্যবসার ভার তোমাকেই তো নিতে হবে, তার সাথে আমার বাবা মায়ের ব্যবসাও। চিন্তা করো না, আমি সবটা দেখে নিব। এখন তাহলে আমি আসি, তুমি নিজের খেয়াল রেখো, একা একা বোর হয়ে যাবে না তো? আমি একা আর কোথায়? ঈশা, সাথী, ওরা দুজন তো আছে, ওদের সাথে গল্প করতে করতে তো আমার সময় চলে যাবে। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমি তাহলে আসি, কোনো কিছু লাগলে কল করে জানিয়ে দিও, আমি আসার সময় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। এদিকে আকাশ বের হয়ে যায়, অন্যদিকে ইরা ওর বাবা মাকে কথাগুলো জানায়। ওনারা রাজি হয়ে যায়, কেননা ইরা ওনাদের একমাত্র মেয়ে, সেজন্য ওকে ছাড়া একা একা থাকবে কি করে, এজন্য ওনারা রাজি হয়ে যায়। একটু পরে সাথে আর ঈশা দুজনে ইরার রুমে আসে। ভিতরে আসবো কি? তোরা আয় ভেতরে, তাছাড়া অনুমতি নেওয়ার কি আছে? বাইরে ভাইয়ার সাথে রোম্যান্স করার সময় যদি চলে আসি, তখন তো তোদের সবই মাটি হয়ে যাবে। তোর মুখে কি কোনো কিছু আটকায় না? বান্ধবী দেখি লজ্জা পেয়েছে অনেক। সেটাই তো দেখছি, তবে লজ্জা তো পাবে। আচ্ছা ইরা ভাবি, চলো আমরা বাইরে কোথা থেকে ঘুরে আসি। কিন্তু তোমার ভাইয়া যদি জানতে পারে, তাছাড়া বাবা মা জানলে তো। আরে কোনো কিছু হবে না, ভাইয়াকে আমি সামলাবো। আমি ফুপু আর ফুপাকে সামলাবো। আমি তাহলে তৈরি হয়ে নিচ্ছি। এই সাজেই তো অনেক সুন্দর লাগছে, নতুন করে আর সাজতে হবে না। আমি তাহলে বোরখা পরে নিই। সেটাই ভালো হবে, আকাশ যদি জানে তাহলে আর রক্ষে নেই। আগে যেমন তোকে বোরখা পরার জন্য বলতো, এখন যদি এভাবে যাস তাহলে তো আর রক্ষে থাকবে না। এক মিনিট, তোমাদের কথায় বোঝা যাচ্ছে তুমি আর ভাবি আগে থেকে পূর্ব পরিচিত, আর ভাবির সাথেও ভাইয়ার পূর্ব পরিচিত। সত্যিটা কি ভাবি যা তোমরা লুকাচ্ছ? এরপর ইরাকে আর সাথীকে অনেক আকুতি মিনতি করতে থাকে। ওরা দুজনে সব সত্যি বলতে থাকে। সবটা শুনে ঈশা তো অনেক বেশি অবাক হয়ে যায়, তবে খুশিও অনেক, কেননা ওর ভাই আর ইরা এক হতে পেরেছে, সেজন্য। ওরা এরপর বের হয়, তখন ওদের সাথে দেখা হয় রকি, রবি আর রিপনের সাথে। কিরে, কেমন আছিস তোরা? ঈশা, তোর সাথে এরা কারা? ঈশা, পরিচয় করিয়ে দে একটু। ও আচ্ছা, আমার ফুফাতো বোন আর এনার পরিচয় তাদের না জানলেও হবে। তাছাড়া এটা বল, তোরা এখানে কেন? আমরা তো এসেছি ঘুরতে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা তোরা। আচ্ছা, আমরা তিনজন একসাথে ঘুরি। তবে কোনো রকম ফাজলামি করতে পারবি না। ঠিক আছে। এদিকে ওরা ঘুরতে থাকে, অন্যদিকে আকাশও নিজের কাজগুলো করতে থাকে। কিছুক্ষণ পরে মেঘ,
আপনাকে একবার আসতে হবে। কিন্তু কেন? ওইদিকে সব ঠিক আছে তো? ম্যাম কিছুটা ঠিক আছে, আবার ঠিকও নেই। এখন আসবো কি করে? আসতে যে হবে। আচ্ছা, আমি আসছি। এইদিকে ওরা 6 জন আড্ডা দিতে থাকে। তখনই ঈশা, আমাকে একটু যেতে হবে। তুই আবার কোথায় যাবি এখন? একটু কাজ আছে, আমার যেতে আসতে 2 ঘন্টা লাগবে। যদি লেট হয়ে আসতে আমি কল দিয়ে জানিয়ে দিব। ঠিক আছে, তুমি সাবধানে যেও। ঠিক আছে। ইরা ওখান থেকে চলে যায়। এদিকে অফিসে কাজ করতে করতে আকাশ তো ইরার কথা প্রায় ভুলেই গিয়েছে। সেজন্য কল দেয় ইরাকে। কি ব্যাপার, আকাশ কল দিচ্ছে? কিছু কি হয়েছে নাকি? এত কিছু না ভাবার মধ্য দিয়ে কল রিসিভ করে কথা বলতে থাকে। ইরার সাথে কথা বলে আকাশ যেন অনেকটা স্বস্তির নিঃশ্বাস পেল। মনে হচ্ছে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। আসলে এটা সবার ক্ষেত্রে হয়। প্রিয় মানুষটা যদি সঠিক হয় তাহলে যত ক্লান্তি বা বিপদ আসুক না কেন তার সাথে একটু সময় কাটালে তা ঠিক হয়ে যায়। অন্যদিকে নীলাশা এসে ওর কাজ করতে থাকে। অন্যদিকে সময় বেশি লাগবে বলে ঈশা আর সাথী চলে যায় ওখান থেকে। একটু পরে টেবিল, কোথায় তুই? এই তো বন্ধু, আমি এখানে। তা তোর কি খবর বল। ওই ছেলেটা সম্পর্কে কিছু তথ্য পেয়েছে। কি করে পেলেন? অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে। এখন শুধু ওই বেটাকে আমি একবার পাই হাতের কাছে, তাহলে বুঝবো। যতটা সহজ মনে করেছেন ততটা সহজ কিন্তু নয়। রেখে নেবো আমি ওকে। এদিকে সন্ধ্যার আগেই ইরা বাসায় চলে আসে। আবার ততক্ষণে ইরার বাবা মা দুজনও চলে আসে, কিন্তু ইরা তা জানে না বাড়িতে আসতেই। ভাবি, তুমি এখন এলে? হ্যাঁ, কাজ ছিল কিছু, সেই জন্য লেট হলো। তোমার বাবা মা এসেছে, তুমি বরং রুমে যাও। আচ্ছা, যাচ্ছি। আমার কথা কিছু জিজ্ঞেস করেছে কি? বাকিটা আঙ্কেল আন্টির সাথে তুমি কথা বলে নিও। ওখান থেকে রুমে এসে ইরা ওর বাবা মাকে রুমে দেখে খুশিতে জড়িয়ে ধরে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলে? কি করব, তোর আব্বু আর দেরি করেনি। সত্যি ইরা, ভাগ্য করে এরকম পরিবার পেয়েছিস তুই। হ্যাঁ আব্বু, এই পরিবারের সবাই অনেক ভালো। আমাকে নিজেদের মেয়ের মতো করে আগলে রাখে। তা জামাই কখন আসবে? 1 ঘন্টার মধ্যেই এসে পড়বে। সবার সাথে কথা বলেছো কি? হ্যাঁ, ওনার সাথে কথা বলেই তো আসলাম এখানে। তোমরা এখানে বসবে নাকি তোমরা রুমে গিয়ে রেস্ট করবে? আমি তোমাদের জন্য রুম ঠিক করে নিয়েছি। আচ্ছা, আমি তোর মাকে নিয়ে যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে নে। এদিকে আকাশ গাড়ি নিয়ে আসতে যাবে, তখনই রাস্তায় কাউকে পড়ে থাকতে দেখে। সেজন্য গাড়ি থেকে নেমে লোকটার কাছে এসে তাকিয়ে দেখে সারা শরীরে রক্ত মাখা ছিল, কিন্তু মুখটা তখনও দেখা যাচ্ছিল না। সেজন্য যে মুখ দেখার জন্য উঠাতে যাবে লোকটা দাঁড়িয়ে যায়। এতে আকাশ মোটেও ভয় পায়নি। কে তুই? একটু অপেক্ষা কর, আমি মুখটা ধুয়ে নিলেই তুই বুঝতে পারবি আমি কে। ঠিক আছে, আমি পালি নিয়ে আসছি। তোকে কষ্ট করে আর যেতে হবে না, আমার লোক আছে, ওরাই পানি নিয়ে আসবে। ওই তোরা পানি নিয়ে আয়, সাথে যা যা দরকার তাও নিয়ে আয়। এই নিন বস। আর পানি দিয়ে মুখটা ধুয়ে নেয়। তখন আর আকাশের বুঝতে বাকি রইল না যে এটা আরাপ ছিল। তুই এত মাস পর? তুই কি ভেবেছিস আমাকে তুই মেরে ফেলবি? তোকে মারার তো কোনো ইচ্ছেও ছিল না আমার। তা এখন তোকে আর বাঁচিয়ে রাখবো না, আজকেই তোকে শেষ করে দেব। এদিকে ওদের সাথে মারামারি করতে থাকে। একটা পর্যায়ে আকাশকে ওরা অজ্ঞান করে ফেলে। তারপর ওরা মোবাইল বন্ধ করে ফেলে। এদিকে রাত 8টা বাজে, কিন্তু আকাশ বাসায় না ফেরার কারণে সবাই অনেক দুশ্চিন্তা করতে থাকে। ভাইয়া তো আরও 1 ঘন্টা আগে আসার কথা। তাহলে আসছে না কেন? আমার সাথে তো অফিস থেকে বের হয়ে কল দিয়েছিল, এরপর আমি আর কল দেইনি। ভাইয়া কোনো বিপদ হয়নি তো? আমি এভাবে বসে থাকতে পারবো না, তোমরা থাকো, আমি খুঁজে দেখছি। তুই এত রাতে ওকে খুঁজবি কি করে? তোমরা চিন্তা করো না, আমি ওকে 20 মিনিটের মধ্যে খুঁজে বের করব। এরপর ইরা কাউকে কল দেয়। কল দেওয়ার 5 মিনিটের মধ্যেই বলতে পারে আকাশ কোথায় আছে আর কি করছে। তোমরা দাঁড়াও, আমি যাচ্ছি। কোথায় যাবে? চিন্তা করো না, আমি তোমার ভাইকে নিয়েই ফিরবো। এই বলে ইরা তো বের হয়। এদিকে তানু ব্যাপারটা আবার আবিরকে জানায়। আবির তো জানতে পেরে চিন্তিত হয়ে যায়, কেননা যে করেই হোক আকাশকে তো বাঁচাতে হবে। সেজন্য আবির কল দেয় ওর স্যারকে। কেমন আছে আবির? স্যার আমি তো ভালো আছি, কিন্তু আকাশ স্যারের বিপদ। কি হয়েছে ওর?
আবির এবার বলতে থাকে সবটা শুনে লোকেশন পাঠাও আমাকে, আমি ওইদিকে কমান্ডো রেডি করছি। ঠিক আছে স্যার। এদিকে ইরা যেতে থাকে, তবে একা। কিন্তু একা এসে কি করবে তা ইরা নিজেও জানে না, কেননা আকাশের বিপদের কথা শুনে ইরার আর মাথায় কাজ করছিল না। এদিকে ওদের স্যার 10 জন কমান্ডো পাঠিয়ে দেয়। অন্যদিকে ইরা ওই লোকেশনে এসে একটা বাড়ির ভিতরে চলে আসে। ওখানে আকাশকে দেখে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে, আর পাশে আরাব দাঁড়িয়ে আছে। আরাবকে দেখে অবাক হয়। আরাব, তুই এখানে? আমি কেন, অবাক হচ্ছিস নাকি? তার মানে তুই আকাশকে নিয়ে এসেছিস এখানে? তুই কি করে এটা ঠিকানা পেলি? তুই কি ভুলে গেছিস আমি কি কি করতে পারি? ভুলি নাই, কিন্তু ওর ফোন তো বন্ধ, তাহলে ওর লোকেরা কিভাবে লোকেশন পেল? এত কথা আমি বলতে আসিনি, আমি আকাশকে নিয়ে যেতে এসেছি। তোর কি মনে হয় তুই আকাশকে এখান থেকে নিয়ে যেতে পারবি? তুই ওকে এনেছিস কেন তা বল। আরাব কিছু বলতে যাবে, তার আগে চারিদিক থেকে কয়েকজন কমান্ডো ভিতরে চলে আসে। এতে ইরা তো ভয় পায়, সাথে আরাব নিজেও ভয় পায়। কমান্ডো ভিতরে এসে আকাশকে আগে চেয়ার থেকে উঠায়। তোমরা এখানে থাকা বাকি সবাইকে মেরে ফেলো, আমি স্যারকে নিয়ে যাচ্ছি। আপনারা কারা? আকাশকে নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? প্লিজ ওনাকে ছেড়ে দিন, উনি কোনো দোষ করেনি, আমি ওনাকে ছাড়া বাঁচবো না, প্লিজ। আপনার পরিচয় কি? আমি আকাশের ওয়াইফ। তার কোনো প্রমাণ আছে কি? বিয়ের ছবি দেখালে কি হবে? হবে। এরপর ইরা ছবি দেখায়, ছবি দেখে ওরা শিওর হয়। সরি ম্যাডাম, আমরা এনাকে ছেড়ে দাও, আর এখান থাকা বাকি সবাইকে মেরে ফেলো। আর ম্যাডাম, আপনি স্যারকে নিয়ে হাসপাতালে যান, আমরা সাথে 2 জন লোক থাকবে, সাথে আমিও থাকবো। ঠিক আছে, চলেন। ইরা ওদের স্যারের বউ হয়। ওরা বাড়ি থেকে বের হওয়ার পরেই কমান্ডো বাড়িতে থাকা ওদের সবাইকে মেরে ফেলে। এইদিকে হসপিটালে নিয়ে আসে। তারপর ইরা আকাশের বাবা মাকে কল দিয়ে জানায়, ওনারা হসপিটালে আসে। এদিকে ইরা আজও বুঝতে পারছে না ওরা আকাশকে স্যার কেন বলছে। সে যাই হোক, ইরা ওই বিষয়ে আর কিছু ভাবছে না। 2 দিন পরে। আচ্ছা, ওই লোকগুলো কারা ছিল? কোন লোকদের কথা বলছো? যারা ওই দিন তোমাকে বাঁচাতে আসছিল? আমি তো কিছুই জানি না। জানতে হবে না, এখন ঘুমাও। আচ্ছা চলো। ওরা তো ঘুমিয়ে যায়। 3 দিন পর আকাশ তো অফিসে চলে যায়, ইরাও বাহিরে যায়, তবে কোথায় যাচ্ছে এটা বলে যায়নি। অন্যদিকে আকাশ ফ্রি হয়ে বসে আছে, তখন কাউকে মেসেজ পাঠায় নেটে দেখতে পেয়ে ওপাশ থেকে। কি ব্যাপার, এতদিন পর মেসেজ করলেন? কাজের চাপ কি বেশি? কাজের চাপ তো আছে, সাথে বিয়ে করেছি তো সেজন্য। কি বলেন, আপনিও বিয়ে করেছেন? আমিও বলতে, তার মানে আপনিও? হ্যাঁ, 5 দিন হলো বিয়ে করেছি। কি বলেন, আমারও তো সেম। তা দেখা করবেন কি একদিন? আমার জামাইকে আমি অনেক ভালোবাসি, তাকে এভাবে ধোকা দিয়ে আপনার সাথে দেখা করা যে সম্ভব না। আরে পুরো কথাটা না শুনেই বলে দিলেন। আমিও আমার বউকে অনেক ভালোবাসি, আর আমি ওকেও ঠকাতে চাই না। আমি দেখা করতে বলেছি এই জন্য, কেননা আমরা তো কেউ কাউকে চিনি না। তার উপর আপনার বিয়েও হয়েছে, সে হিসেবে তো আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে আসতে পারেন, আমিও আমার বউকে নিয়ে আসব। দেখুন, আমার হাজব্যান্ড এখন আমার কাজের ব্যাপারে কিচ্ছু জানে না। আমার বউও সেম, আমার ব্যাপারে কোনো কিছু জানে না। তার মানে দুজনেই কি দুজনের বউ আর হাজব্যান্ডকে ঠকাচ্ছি? আসলে কিছু কিছু ক্ষেত্রে এরকমটা করা লাগে, কেননা আমরা তো খারাপ কিছু করছি না, শুধু নিজেদের পেশাটাকে ওদের থেকে দূরে রাখছি। আচ্ছা, ভালো থাকবেন। হাজব্যান্ডকে রাজি করাতে পারলে জানাবো। তাছাড়া ওরও তো সময়ের ব্যাপার আছে, তাই না? সারাদিন অফিস করে। আচ্ছা, ভালো থাকবেন। ওদের মধ্যে কথা তো শেষ। এদিকে ইরা বাড়িতে ফিরে, তবে এভাবে 2 দিন পর পর ইরা এভাবে বাড়ি থেকে যাওয়াটা অনেকে অনেকভাবে দেখতে থাকে, কিন্তু তাও কিছু বলছে না, কারণ ওনারা ইরাকে বিশ্বাস করে যে ও যাই করুক খারাপ কোনো কাজ অন্তত করবে না। রাতে যখন আকাশ বাসায় ফিরে। কি ব্যাপার, এত মনমরা কেন তোমার? সবাই বলছে 2 দিন পর পর তুমি বাইরে যাও, কাউকে কিছু না বলে। আমি তো যাই কোনো না কোনো কাজে। সে কাজগুলো কি?
এখন তোমাকে বলা যাবে না। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আমার একটা ফ্রেন্ড আছে, ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিব। নাম কি ওর? থাকে কোথায়? নাম্বার বা কোনো কিছু কি আছে? দেখ, আমি তো ওর নাম তো দূরের কথা, ওর সম্পর্কে কোনো কিছুই জানি না। ও বিয়ে করেছে, সেই জন্য আমি ওকে বলেছি ওর বউয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সেই জন্য তোমাকে নিয়ে যাব দেখা করার সময়ে। তাহলে কি ওই ছেলের সাথেই দেখা করতে চাও? তুমি কি গাধা? কতবার বলেছি ওই ছেলের সম্পর্কে কিছুই জানি না, তাহলে আমি ওর সাথে দেখা করব কি করে? তবে প্লিজ তুমি আমাকে সন্দেহ করো না। কি যে বলো না, তোমাকে কেন সন্দেহ করব? শুধু যাওয়ার আগে বাসায় জানিয়ে দিও, নয়তো ওনারা টেনশন করে অনেক। ঠিক আছে, এরপর থেকে বলে যাব। এখন চলো আমরা ঘুমাই। আগে তো জড়িয়ে ধরো, তারপর তোমার বুকেই আমি ঘুমাবো। আচ্ছা চলো। ওরা তো ঘুমিয়ে যায়। এদিকে সেতু আর ঋতু, ওরা দুজন আকাশ আর ইরার ভালোবাসা দেখে রাগে হিংসে হতে থাকে। তাছাড়া হবেই না কেন, কিন্তু কিছু করতেও পারছে না। তার কারণ তো আপনারা কম বেশি সবাই জানেন। এদিকে রবি, রকি, রিপন, ওদের তো কোনো প্যারা নেই বলেই চলে, কিন্তু সঙ্গ দোষে ওরা খারাপ হয়ে যায়। কিন্তু কিভাবে খারাপ হয় সেটা আপনারা পরে জানতে পারবেন। এখন চলেন গল্পে ফিরে যাই। আকাশের থেকে ইরাকে আলাদা করার জন্য ঋতু আর সেতু প্রথমে রবি, রিপন, রকিদের সাথে হাত মেলায়, আর ওদের মাধ্যমে ওরা পৌঁছায় ভিলেন ডেভিল আর জাফর আর ওর ছেলে শিপনের কাছে। এখন ওরা সবাই এক হয়ে যায়। বলো, তোমাদের কাছে কোনো ইনফরমেশন আছে? তা শোনার আগে আমাদের কিছু শর্ত আছে। কি শর্ত? আকাশের কোনো ক্ষতি করা যাবে না। কিন্তু কেন? কারণ আকাশকে আমরা দুজনেই ভালোবাসি। সেজন্য তোমরা যদি ইরাকে বা বাকিদের মারতে চাও তাহলে আমাদের কোনো আপত্তি নেই। ওকে, তাই হবে। এবার তাহলে ওদের সম্পর্কে বলো। এরপর ঋতু আর সেতু ওরা বাকি তিনজন ও সবটা বলতে থাকে। সবটা শোনার পর তোমরা তাহলে এখন যেতে পারো, আমি প্ল্যান ঠিক করি, তারপর আমি তোমাদের জানাবো। ওকে স্যার, তাই হবে। এরপর ওরা তো চলে যায়। ওরা যাওয়ার পর জাফর, শিপন, ডেভিল আর ভিলেন মিলে প্ল্যান করতে থাকে। এটা কি করলে? তোমরা আকাশকে কেন ছেড়ে দিলে? ওকে মারাই তো আমাদের মূল লক্ষ্য। এটা তো আমরা জানি, কিন্তু ওরা তো জানে না। আমরা যা যা করার দরকার তা তাই করে নিই। তবে একটা সমস্যা। কি সমস্যা? ওই ছেলেটাকে যতবারই মারতে এসেছি ততবার কোথায় থেকে লোক এসে ওই ছেলেকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওরা কারা তা আমরা জানতেও পারিনি। এই ব্যাপারে ডিসি আর ওর লোকেদের আসতে বলো। আমি তাহলে ওদের আসতে বলি। ঠিক আছে, তাই করো। এদিকে এরা তো প্ল্যান বানাতে থাকে, অন্যদিকে আকাশ বাকিদের নিয়ে যেতে থাকে। এদিকে ইরা, আকাশ, তোমায় আমার সাথে একটা জায়গায় যেতে হবে। কোথায়? তোমাকে কিছু দেখানোর আছে। সেটা তো আমাদের বেডরুমেই দেখাতে পারো, বাইরে যাবার কি দরকার? ইরা কথাটা শুনে রেগে কোমরে হাত দিয়ে বলে, ওই, আমি তোকে কি দেখানোর কথা বলেছি, আর তুই কি দেখতে চেয়েছিস? রাগ করছো কেন? আমি তো এমনিতে বলেছি। তাছাড়া যাবে কখন? এখনই যাব। চলো। এদিকে ইরা আকাশকে নিয়ে বেরিয়ে পড়ে একে সাথে দেখা করাতে। এদিকে আকাশ তো সে কথা জানে না, কেননা তেমন কোনো কথাই হয়নি ওদের মধ্যে এই কয়েকদিনে। এদিকে ইরাও ওই জায়গায় এসে অনেকবার কল দেয়, কিন্তু কোনোভাবেই কল যাচ্ছে না, কেননা ইরা ভুলে গেছে একে কাজের সময় একটা সিম ইউজ করে আর বাকি সময়ে অন্যটা। যখন মনে পড়ে তখনই। সরি আকাশ, আজকে হবে না। তাহলে কবে হবে? এখন যখন এসেছি তখন বাকি জায়গাটা ঘুরে দেখি। যেমনটা তোমার ইচ্ছে। এরপর ওরা ঘুরতে থাকে। এইদিকে ডিসি আর পুলিশ অফিসার ডেভিলের পাশে আসে। কি ব্যাপার, আমাকে আসতে বললে কেন? কথা আছে সেই জন্য। কি কথা? জাফর ইকবাল এবার সব কথা বলতে থাকে। সবটা শোনার পর, হয়ে যাবে, তবে এই জন্য সব কিছু পাবে, চিন্তা করো না। তুমি শুধু আমাদের দিকে থাকলেই হবে। তা তো করতেই হবে, তাছাড়া আপনাদের কাছে তো লোকও নেই লড়াই করার মতো, সেজন্য চিন্তা করবেন না। আমরা শুধু ওদের ধরে আনি, তারপর কোথায় নিয়ে আসতে হবে সেটা জানিয়ে দিবেন। চিন্তা করবেন না, হয়ে যাবে। এভাবে ওরা কথাবার্তা সবকিছু ঠিক করে রাখে। এদিকে মোটামুটি কয়েকজন যেতে থাকে। আকাশ আর ইরা ওদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখনই, বিবাহিত জীবন কেমন কাটছে? জি, অনেক ভালো। তা ওই দিন অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, কিন্তু আপনার তো কোনো খবরই ছিল না।
তা আপনি যে আসবেন তা তো বলেননি আমাকে। কেন ওই দিন না সব কিছু ঠিক করলাম? ঠিক তো করছেন, কিন্তু কখন আর কয়টায় সেগুলো তো জানালেন না। কালকে কি ফ্রি থাকবেন? কয়েকদিন অনেক ব্যস্ত থাকবো, আমার কিছু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। এই দিকের কথা বলার ভিতরে আবির আসে। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? বড় স্যার আপনাকে ডেকেছেন, কি প্রয়োজনীয় কথা বলবেন। ঠিক আছে চলো। আবির সহ একে চলে আসে, কিন্তু এখানে কিছুটা গরমিল আছে। সেটা কি তা আপনারা আরো পরে ক্লিয়ার হবেন যখন সত্যটা জানতে পারবেন। এদিকে আকাশ চলে আসে। চলে আসার পরে আকাশ, তোমার সাথে কিছু কথা ছিল। জি স্যার বলুন। আমার জায়গায় কাল থেকে তুমি বসবে। কিন্তু কেন স্যার? আমি তো 5 দিন পর অবসরে যাব, সেজন্য। ধন্যবাদ স্যার। তুমি তাহলে নিজের খেয়াল রেখো। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। এদিকে চলে আসে ওখান থেকে 2 দিন পর সেতু আর ঋতু, রবি, রকি, রিপন ওরা আসে ঈশার বাসায়। ওদের দেখে কি ব্যাপার তোরা? দেখা করতে আসলাম তোদের সাথে। আচ্ছা বস তাহলে। এদিকে বাকিরা নিচে নামে। নিচে নামার 6 ঘন্টা পর পরিবারের সবাই নিজেদের একটা রুমে আবিষ্কার করে, কিন্তু এখানে কেন তা ওরা নিজেরাও জানে না। এদিকে আকাশকে বাঁচিয়ে রাখার ব্যাপারে ওদের মধ্যে ঝগড়া হয়। এতে শিপন সেতু আর ঋতুকে মেরে ফেলে। ওদের মারলে কেন? কারণ আছে। এদিকে রবি, রকি, রিপন ওরা 3 জনই ইরাকে পছন্দ করে। ওরা ইরাকে বিয়ে করার জন্য, কিন্তু শিপন ওদেরও মেরে ফেলে, কেননা শিপন যে নিজে ইরাকে চায় সেজন্য। ওদের মেরে লাভটা কি হলো? তো কি করব, যাকে মারার জন্য এত প্ল্যান তাকেই ওরা বাঁচানোর জন্য বলছে, আর যাকে আমি নিজে চাই তাকে আবারও ওরা চায়। তাহলে ওদের মারবো না তো কি করব? মাথা ঠান্ডা করো, এখন আমাদের আকাশকে এখানে নিয়ে আসতে হবে। সেটাই করতে হবে। এবার ওরা আকাশকে তো কল দেয়, কিন্তু আকাশ আগে বুঝতে পারে বাসে কাউকে না দেখতে পেয়ে। সেজন্য ইরার লোকেশন ট্রেস করে আবির আর তানু ও আসে, সাথে 20 জন কমান্ডোকে নিয়ে, যা জাফর আর বাকিরা নিজেরাও জানে না। কল দেওয়ার পরে আর 30 মিনিট লাগবে। কোথায় আসতে? তোরা যেখানে ইরা আর আমার পরিবারকে রেখেছিস সেখানে। তুই কি করে জানিস? সবটা তো তোকে জানতে হবে না, তুই শুধু এটা বল ওদের কেন ধরে এনেছিস। সব কথা এখানে এসে জানতে পারবে। তাহলে অপেক্ষা কর, সবটা জানতে পারবি। এদিকে সময় তো যেতে থাকে। ডিসি আর ওর পুলিশ বাহিনী জায়গাটাকে ঘিরে রেখেছে। ওরা ওই জায়গায় এসে সবকিছু দেখতে থাকে। এখানে পুলিশ কেন? সবটা পরে বলবো। কমান্ডো, তোমরা যাকে পাবে তাকেই মারবে, সে পুলিশ হোক কিংবা ডিসি। ওদের তো বাঁচিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না। আমি ওদের নিয়ে তাহলে কাজ করতে থাকি, আপনি ভেতরে যান। ঠিক আছে, তাই করো। একে একে কমান্ডোগুলো বাহিরে থাকা বাকিদের মারতে থাকে। এদিকে ভিতরে এসে দেখে পুলিশ অফিসার আর ডিসি সহ বাকিরা আছে। ইরার বাকিরা তো আকাশকে দেখে একটু স্বস্তি পেল। আকাশ, ওদের হাত থেকে বাঁচাও আমাদের। ওকে বাঁচাবে তোমাদের? ও তো নিজেই মারা যাবে এখন। মরবি তো তুই। তাই নাকি? দেখা যাক কে মারা যায়। এদিকে ডিসির নির্দেশে ওরা গুলি করতে থাকে। তখনই কমান্ডোগুলো ভিতরে এসে গুলি করে সবাইকে মেরে ফেলে। শুধু জীবিত আছে জাফর আর টেবিল। কে তুই আর কি তোর পরিচয়? তোকে বারবার কামান্ডে কেন বাঁচাতে আসে? তুই কি করে আমাদের সব কিছু আগে থেকেই জানিস? কি জানাটা তোদের জরুরি? ওদের জরুরি না হলেও আমাদের যে জানা জরুরি। আমি যেমন তোমার হাজব্যান্ড, আবার তেমনই কমান্ডোর প্রধান অফিসার। কথাটি শুনে বাকিরা তো অবাকই হয়, সাথে জাফর আর টেবিল। এরপর ওদের মেরে ফেলা হয়, কেননা এর পরের পরিচয় ওদের না জানলেও চলবে। কি তুমি কমান্ডো প্রধান? তবে এছাড়া আরও একটা পরিচয় আছে। কথাটা শুনে বাকিরা তো আরো বেশি অবাক হয়। কি সে পরিচয়? আমি একজন হ্যাকার। হ্যাকার আইডির নাম কি? একে। এবার ইরা আরো বেশি অবাক হয়, কেননা এরা এতদিন আকাশের সাথে কথা বলতো। এরা তো এবার জড়িয়ে ধরে। তোমার আবার কি হলো? আমারও আর একটা পরিচয় আছে। কি সেটা? এবার ইরার কথাই বাকিরাও সেম ভাবে অবাক হয়। নীলাশা নামে যে আইডি আছে ওটা আমারই। এবার আকাশ সবটা বুঝতে পারে, তবে বাকিরা কিছু কিছু বুঝতে পেরেছে। তার মানে তোরা দুজনেই নিজেদের পরিচয় লুকিয়ে রেখেছিস? হ্যাঁ। বাহ, তাহলে তো আকাশ ভাইয়া আর ইরা ভাবি মোটেও বলদ না।
উল্টো ওরা আমাদেরই বলদ বানিয়েছিল এতগুলো বছর ধরে। এইভাবে শেষ হলো বলদ ছেলের লুকোচুরি। এভাবে ওদের পরিচয়টা সবার সামনে আসে। তবে একটা কথা বলবো, অনেকের কাছে এক এক রকম মনে হবে গল্পটা, কারণ সবার মনের মতো তো আর লেখা সম্ভব না। তাও ওদের পরিচয়টা পরিবারের সবার সামনে দিলাম, যেন ওদের নিয়ে সবার যে ভুল ধারণাটা ছিল তা দূর হয়ে যায়। গল্প কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।